আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনকার মতো আজকেও সবাইকে স্বাগতম আমার এই নতুন খোলা চ্যানেলে, নতুন খোলা পডকাস্ট প্রোগ্রামে। আজকে আমার সাথে দুইজন খুবই বিশেষ গেস্ট আছেন। আমার সাথে আছেন লেফটেন্যান্ট মাহবুবুল হক হাসান ভাই, উনি রিটায়ার্ড বর্তমানে। আমার সাথে আছেন শাহরিয়ার সজীব ভাই, উনি একজন ডেভেলপমেন্ট প্রফেশনাল। হাসান ভাই সম্পর্কে শুরুতে পরিচয় করাই দিই। ভাই বাংলাদেশে চিটাগাং ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি থেকে অনার্স এবং মাস্টার্স করেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। তারপর বাংলাদেশ, উনাদের আরো দুইটা পরিচয় আছে। মাহবুবুল হক হাসান ভাই, উনি একজন জামাতের একনিষ্ঠ সাপোর্টার, জামাত ইসলামী। এবং শাহরিয়ার সজীব ভাই, উনি হচ্ছেন আজকে সদ্য জন্মানো এনপি এর সাপোর্টার। বিস্তারিত জানবো, বাট শুরুতে যাব হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই, যদি আপনি নিজের সম্পর্কে হাফ মিনিটে কিছু বলেন। ধন্যবাদ তাসনিম আলমকে, সেই সাথে শাহরিয়ার সজীব ভাইকে আসসালামু আলাইকুম। আহ, মূল কথা তুমি বলেই ফেলেছো। তো আসলে আহ, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন ছাত্রের কদর না হওয়ায় কিন্তু আমরা আমেরিকায় এসেছি। তা না হলে কিন্তু আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করতাম, হয়তো ওইটাই আমার জন্য একটা কেরিয়ার হতে পারতো। সেই জায়গায় কিছু কন্ট্রোভার্সি আছে, হয়তো আলোচনা আসলে সেই বিষয়গুলো আলোকপাত করব। আপাতত প্রোডাকশন কেমিস্ট হিসাবে এখানে কাজ করছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। শাহরিয়ার ভাই। এটা তো আপনি মোটামুটি বললেনই। মেইনলি আমি একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করছি। আর এর আগে সাংবাদিকতায় ছিলাম প্রায় বছর চারেক। তার আগে অল্প কয়েকদিন একটা ব্যাংকে কাজ করেছি। তো মোটামুটি কমিউনিকেশন ডেভেলপমেন্ট মিল এগুলো নাই নিয়ে ভাই কাজ একটার সাথে করছি। আরেকটার। হ্যাঁ, মোটামুটি যেহেতু আমাদের দেশে আসলে মানে আমার পড়াশোনা যদিও আন্তর্জাতিক সম্পর্কে, কিন্তু আমাদের দেশে ওইরকম সাবজেক্ট ওয়াইজ, আসলে আমাদের দেশে না, ওয়ার্ল্ডের কোথাওই আসলে একদম যেই সাবজেক্ট আপনি আন্ডারগ্রেড বা পোস্ট গ্রেড করবেন সেই বিষয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট, ওভাবে কাজ খুঁজে পাওয়া। তো ভাই এই আপনার এইভাবেই চলতেছে, তেমন বিশেষ কিছু ভাই না। আপনার আন্ডারগ্রেডের সাবজেক্টটা যদি উল্লেখ করেন, তাহলে সবাই বুঝবে যে কোন সাবজেক্টে জব, পড়াশোনা করলে জব এরকম বিভিন্ন প্রফেশনে করা যাবে। না, আমার আসলে আমি যদিও ব্যাংকে চলে গেছি, কারণ ওখানে ব্যাংকে একটু পেমেন্টটা ভালো করে আপনারা জানেন। কিন্তু ওখানে গিয়ে আসলে আমার মন কোনোভাবে টিকতেছিল না, এবং ব্যাংকের কাজের যে নেচার সেটাও আসলে আমার সাথে আমার মনে হচ্ছিল যে যাচ্ছিল না। তো এক পর্যায়ে প্রায় তো বছর খানেকের মতো কাজ করে তারপর আবার আমি সাংবাদিকতায় ফেরত আসি। তারপর প্রায় 4-5 বছর সাংবাদিকতা করি, দেন আবার মনে হলো যে না, আসলে সাংবাদিকতার যেই আহ, তখন আবার টাকার হ্যাঁ, তখন প্রয়োজনীয়তা আবার দেখা আসলে দিচ্ছে। ওইটাতেই ফেরত। মিনওয়াইল বিয়ে শাদী করে ফেলছি, এবং অন্যান্য যেই জাগতিক যে বিষয়াদি সেগুলো আবার সামনে চলে আসলো। তো সেখান থেকে আবার ডেভেলপমেন্ট সেক্টরে। বাট এইটা ঠিক যে আমি আসলে আমার স্বপ্ন এখনো আছে যে আমি সাংবাদিকতায় আবার কোনো একদিন ফেরত যাব, যখন আসলে এই ইনশাল্লাহ ভাই। আচ্ছা। আচ্ছা, হাসান ভাই, আপনার কাছে আমি শুরুতে আসি। আপনি তো ভাই জামাত সাপোর্ট করেন। জামাত ইসলামী আমরা জানি যে লাস্ট 17 ইয়ার্সে খুবই নিগৃহীত ছিল। আমাদের যে পাস্ট অথরিটারিয়ান গভর্নমেন্ট ছিল, সেই তো যে কোনো অ্যাটাক শুরুতে জামাত ইসলামের দিকে যাইতো, এবং জামাতটা ছিল একটা ট্যাবুর মতো। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, একটা ছেলে জামাত করে, এটা শুনলে মনে হতো ছেলেটা জানি কত খারাপ। আরে ভাই, এটা তো মানে মানে তাকে মানে পুরো ডিহিউম্যানাইজ করা বলতে যেটা বোঝায়। তো সেইখান থেকে আপনি যখন এখন দেখেন যে প্রত্যেকটা ইউনিভার্সিটির ডাকসুতে শিবির জয়লাভ করতেছে, এই চেঞ্জটা কেমনে হইলো? মানে এটা সিক্রেটটা কি ভাই? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, আমি একটু পিছনে যাই। আমি 2000 2001 সালে আমি যখন গ্রাম থেকে একটা অজপাড়া গা থেকে যখন আমি জেলা শহরে যাই, মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজে ভর্তি হই, তখন মাদারীপুর আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে প্রচন্ড দাপট ছাত্রলীগের। হম প্রতিদিন মিছিলে যাওয়া লাগতো, ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দিয়ে আমিও যেতে বাধ্য। এরপরে উম সম্ভবত, আমি জানি ইলেকশনটা কবে হয়েছিল, মোস্ট মোস্ট প্রবাবলি জুলাই জুলাই আগস্টে মনে হয় না, দুই অক্টোবর হাজার এক মাসে, দুই সালে যে হাজার একের ইলেকশনটা হলো। ইলেকশনটা অক্টোবর মাসে হয়। অক্টোবরে। অক্টোবরে, হুম। আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি। তখন ক্ষমতায় আসলো বিএনপি জামাত জোট, 4 দলীয় ঐক্য জোট। তখন আবার আসলো ক্ষমতায় ছাত্রদল। উম, ছাত্রদল আসলো, সেম ইন্টারমিডিয়েট করি, কিন্তু তারা আমাকে জোর করতো আহ, মিছিলে যাওয়ার জন্য।
মিছিল বাধ্যতামূলক, নাহলে হোস্টেলে থাকা যাবে না। আহ, সেখানে শিবির ছিল। ওই কলেজে ইলেকশন হলো ভিপিজিএস ছাত্র দলের, আর হলো শিবির হলো এজিএস পদে। এটা হলো তিনটা ভাইটাল পোস্টে ইলেকশন চললো। তখন বেসিক্যালি আমি পার্সোনালি করতাম হলো তাবলিগ। তাবলিগ করার কারণে আমি শিবিরকে দেখতে পারতাম না। তাবলিগের যে সিনারিও আমাদের যে সিনিয়র ভাইরা বুঝাইতো, তাতে মনে করতাম যে শিবির শিবির হলো কাফের, কাফের দল। এটাই ছিল বাস্তবতা। সেখান থেকে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার পরে দেখলাম যে সিনারিও চেঞ্জ, শিবির প্রচন্ড প্রভাবশালী এখানে। হলের শিবিরের সভাপতি, সেক্রেটারি, তারা হলের সব, প্রভোস্ট, তারপরে হাউস টিউটর, তাদের চেয়েও শিবিরের নিয়ন্ত্রণে হলো হলে সিট পাওয়া যায়। যাই হোক, হলে সিটের চেষ্টা করলাম এবং কোন রকম ম্যানেজ করলাম। তো তখন 2004 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি। 2004 থেকে 2009 পর্যন্ত উম, আমি শিবিরের সমর্থক হই, কর্মী হই, সাথী হই, সদস্য হই। হ্যাঁ, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন আমি ঢুকি তখনকার শিবির, আর আমরা যখন নেতা হই তখনকার শিবিরের মধ্যে একটা ট্রানজিশনাল চেঞ্জ আসছে। চেঞ্জটা কিরকম? আমি যখন শিবির ঢুকি তখন আমার কাছে মনে হয়েছে আমাদের নেতারা, তারা খুব পাওয়ারফুল এবং তাদের কথায় আইন। আর আমরা যখন নেতা হই তখন আমরা পাওয়ারফুল না, বরং আমরা হলো সাধারণ ছাত্রদের মতোই একজন সাধারণ ছাত্র। আমরা জাস্ট প্রশাসনকে বিভিন্ন কাজে সহায়তা করি, সাধারণ ছাত্রদেরকে আমরা সহায়তা করি। আমি বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট বয় ছিলাম। স্বাভাবিকভাবে আমার কাছে সমস্ত ছাত্ররা আসতো, ভোটের জন্য আসতো। ইভেন আমি পড়াইতাম, প্রাইভেট পড়াইতাম, আমি পয়সা নিতাম না। তো বিষয়টা হলো যে শিবিরের ওই যে ট্রানজিশন, হ্যাঁ, যে 2004-এ আমি যেই প্রভাব দেখেছি, সেখান থেকে 2009-এ এসে কিন্তু আমরা সেটাকে স্লাইটলি ল্যান্ড করেছি। ল্যান্ড করে আমরা সাধারণ মানুষের সাথে মিশে গিয়েছি। এরপরে আওয়ামী লীগের আমলে আমরা আসলে কোন কার্যক্রম পরিচালনা করতে পারি নাই। আমাদের বিশ্ববিদ্যালয় হলে যে শিবিরটা ছিল সেটাকে আমরা পুরা প্রাইভেট প্রাইভেট ওন বাসায় নিয়ে গেছি। তো শিবির যেটা করে সব সময়, যে একটা অসহায় ছাত্রকে প্রথম যেটা হলো তার আবাসন, এরপরে হলো তার আহ পড়ালেখা যদি সে পিছিয়ে থাকে তাকে মেন্টরিং করা, যেটা আমেরিকায় কিন্তু দেখা যায় যে একজন ছাত্রকে কিন্তু একজন কি করে অ্যাডভাইজার দেওয়া হয়। সেটা আন্ডার গ্রাড হোক, গ্রাজুয়েট স্টুডেন্ট হোক, সবার জন্য অ্যাডভাইজার, সে কথা বলতে পারে, কাউন্সিলর আছে। শিবির লাইক সামথিং লাইক দিস। তো শিবিরের টার্গেট থাকে। হুম, আমার স্পষ্ট মনে আছে, আমি যখন শিবির করতাম আমার টার্গেটের অনেক ছাত্র, তারা এখন কানাডায় পিএইচডি করেছে, ফিনল্যান্ডে পিএইচডি করেছে, জার্মানিতে পিএইচডি করেছে, আহ, তারপরে হলো আমেরিকায় কয়েকজন এসেছে আমার টার্গেটে। হ্যাঁ, তাদেরকে আমি মোটিভেশন দিতাম, বোঝাইতাম। তারা কিন্তু আমার দলের কিন্তু কোনো একনিষ্ঠ বড় কর্মী না, কিন্তু তারা আমার সাথে এবং তারা আমার সাপোর্টার। বিষয়টা হলো যে শিবিরের মেইন ফোকাস হলো ইটস এ বিজনেস। শিবির বিলিভ করে যে ওয়ান টু ওয়ান মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমরা বিজয় লাভ করব, আমাদের মাসেল পাওয়ার দেখানোর কোনো প্রয়োজন নাই। ঠিক সেই কারণে কিন্তু আসলে 2024-এর বিজয়ের পরে ছাত্র দল যেভাবে মোটরসাইকেল শোডাউন দিয়ে বিজয় লাভের একটা মানে বিজয় উল্লাস করার প্রচেষ্টা করছে, শিবির ঠিক সেই মুহূর্তে তার ওয়েলফেয়ার পলিটিক্স, ওয়ান টু ওয়ান মার্কেটিং, ডোর টু ডোর মার্কেটিং পরিচালনা করছে। তার ফলাফল জরিপ টরিপ ওই যে বলছে না, ডাকসুর জিএস, যে ভাই আপনাদের জরিপ আমাদেরও জরিপ আছে। আমাদের জরিপ হলো চোখে চোখ রেখে কথা বলা। আমরা জানি যে সে আমাকে ভোটের সময় ভোটটা দিবে, সারাদিন যাই বলুক না কেন ভোট ইনশাল্লাহ আমরা পাবো। ঠিক মানে এটাই হলো আমাদের গেম চেঞ্জিং স্ট্র্যাটেজি। কোনো ভাই আমরা আসলে টাকা পয়সা খরচ হয়েছিল নাকি ভাই এটার জন্য? এখন এখন আমি বলি, আমার ওয়েলফেয়ার পলিসি এরকম করতে গেলে একটা ডায়েরি থাকতো। আমার আব্বা আমাকে 2000 টাকা দিত আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম।
আব্বা টাকা পাঠাইতো 8 তারিখে, আমি পাইতাম 15 তারিখে। আমার তো 2000 টাকা সাথে সাথেই খরচ হয়ে যায় না, আমি তো খরচ করি ডেইলি হইলো 2 বেলা খাইতে 16 টাকা লাগে, সকালে খাইতে 4 টাকা লাগে, 20, 22, 25 টাকা খরচ হয়ে যায় ডেইলি। আমি 500 টাকা হাতে রাখা বাকি 1500 টাকা ধার দিতাম। হুম। কারো 200, কারো 100, কারো 500, এইভাবে ধার চলতেই থাকতো। আমি আবার ওই 1 তারিখ, আমার যখন আবার 20, 22 তারিখ পর্যন্ত টাকা শর্ট পড়তো, আমি আবার ওর থেকে 100, ওর থেকে 200 রিকভার করতাম। হ্যাঁ। তো বিষয়টা হলো যে আমার এই যে টাকা পয়সা, মানে আমাদের কিন্তু ওয়েলফেয়ার পলিটিক্স, ছাত্র জীবনে 100 টাকা অনেক বড় টাকা। হুম। সে খেতে পারছে না, তার সকালে খাওয়ার মতো কোনো টাকাই নাই, সে টিউশনিতে টাকা দিচ্ছে না, অথবা তার প্যারেন্টস থেকে টাকা আসলে সেটা আসছে না। ছাত্র শিবির কিন্তু ভাই, এইভাবেই চলছে। হ্যাঁ। সেটা তো এমন না যে 5 আগস্টের পর থেকেই এই ওয়েলফেয়ার পলিটিক্স শিবির চালু করছে, সেটা তো নিশ্চয়ই আর আগের থেকেই চলার কথা। তার মানে কারণ এক্সিস্টিং স্টুডেন্টরা তো ভোট দিছে শিবিরকে। এখন এক্সিস্টিং শিবির মানে স্টুডেন্ট যারা, এদের মধ্যেও নিশ্চয়ই অনেক শিবির ছিল। তার মানে কি এরা এতদিন এই ওয়েলফেয়ার পলিটিক্স করে নাই? এরা এতদিন কি করছে তাইলে? না, আপনি বলতেছেন ভাই যে জামাত ইসলামীর কোন সেন্ট্রাল ফান্ডিং তাইলে এই ছাত্র কল্যাণ, এই ছাত্র সংসদে যায় নাই? এটা হচ্ছে টোটালি না, অর্গানিক্যালি মানে ওয়েলফেয়ার পলিটিক্স এর মাধ্যমে? এ- এরকম না যে মানে নির্বাচন জেতার জন্য আমরা টাকা দিয়েছি এবং জনগণকে টাকা দিবে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো, এটা হলো যে আমাদের মানুষের সমস্যা, সাধারণ সমস্যাকে সামনে রেখে আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই আমরা ফান্ডিং করে আসতেছি। আচ্ছা হ্যাঁ। এটা হলো নিড টু বেসিস। এখন এখন ভাই, ভাই এখানে আমার একটা ফার্দার কোয়েশ্চেন আছে। এরকম কি পসিবল নাকি যে আহ, আমরা জানি যে শিবিরের অনেকগুলো কোচিং সেন্টার আছে এবং এই কোচিং সেন্টার গুলোর অনেক নাম করা, এখান থেকে অনেক ছেলেপেলেরাই চান্স পায় বিভিন্ন জায়গায়। এরকম কি হয়েছে ভাই লাস্ট 10-15 বছরে যে ইদানিং শিবির থেকে বেশি ছেলেপেলে চান্স পাচ্ছে ইউনিভার্সিটিতে, জাস্ট বিকজ অফ দি কোয়ালিটি অফ দি কোচিং সেন্টার্স? আহ, দেখুন দেখুন শিবির পরিচালিত রেটিনা, রেটিনা নাম্বার 1, মেডিকেল মেডিকেল কোচিং এ নাম্বার 1 রেটিনা। হুম হুম ফোকাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্ডেক্স। এখানে কেন ছাত্ররা ভর্তি হয়? 1 নাম্বার হলো লো কস্ট, হুম। 2 নাম্বার হলো কোয়ালিটি টিচার, 3 নাম্বার হলো যে টিচার ভার্সেস স্টুডেন্টের ভিতরে একটা মানে বন্ড। ফার্দার এক্সটেন্ডেড মোটিভেশন। 4 নাম্বার হলো শিবির নিয়ন্ত্রিত অনেকগুলো মেস আছে, যেখানে স্টুডেন্টরা ভর্তি হলে সেখানে একটা পড়াশোনার এনভায়রনমেন্ট থাকে। এসব কারণে কিন্তু গার্ডিয়ানরা প্রিফার করে যে তার ছেলে মেয়েকে শিবির নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করতে। সেই কারণে দেখা গেছে যে আহ, আমাদের প্রতিষ্ঠান থেকে চান্স বেশি পায়। আর একটা হলো যে আমাদের কিছু টার্গেট থাকে, এফোর্ট থাকে। মানে আপনি যদি যদি ওয়ার করেন, একটা সিভিল ওয়ার করে, সিভিল ওয়ারে কিন্তু সব ফ্রন্টে কিন্তু থাকে না, এফোর্ট থাকে না। 2-3টা ফ্রন্টে কিন্তু ভেরি এফোর্ট থাকে। আমাদের কিন্তু এফোর্টেড থাকে যে আমরা কি করব, টপ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেমন দেখা গেছে আহ, যদি 50টা ব্যাচ থাকে ইন্ডেক্সে, সেখান থেকে প্রথম মাসের মধ্যেই করা হয়, বাছাই করে একটা এক্সক্লুসিভ ব্যাচ করা হয়। তো আমরা যে এই যে এক্সট্রা কেয়ার নিচ্ছি, এগুলো তবে এটাই কিন্তু জানতাম আমাদের। না ভাই। আমাদের সময় তবে আমরা এগুলো জানতাম না, জানলে তবে আমিও একটা কোচিং এ ভর্তি হয়ে আজকে একটু ভালো জায়গা থাকতে পারতাম। আচ্ছা ভাই, আমরা একটু সারিয়ার ভাইয়ের কাছে যাই। ভাই আপনি তো ভাই আজকে মনে হয় আজকেই বোধহয় এনপিএ তে যোগদান করলেন, মানে আজকে থেকে সাপোর্ট করা শুরু করলেন। মোটিভেশন কি ছিল ভাই আপনার এর পিছনে? না, মোটিভেশন আসলে মানে এনপি এর বিষয়টা তো খুব বেশি আসলে মিডিয়াতে আসে নাই। ওরা যে 2-3 দিন আগে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছিলাম যে জনযাত্রা নামে বোধহয় একটা প্ল্যাটফর্ম আসতে পারে। তো হুম হুম এখানে হুম। যারা একদম কি বলা যায় যে ফ্রন্ট ফেস যাদের বলা যায়, এরা সবই ক্যাম্পাসের ছোট ভাই ব্রাদার এবং অনেকে খুব কাছের ভাই ব্রাদার, একসাথে আড্ডা আড্ডা দেই। তো সেই জায়গা থেকে তো এক ধরনের কি বলা যায় যে মানে একটা যেটা সফট এনসিপির কর্নার। প্রতিও ছিল শুরুতে, যে হুম। এক ধরনের সহমর্মিতা, যে যেহেতু আচ্ছা ঠিক আছে কাছের ভাই ব্রাদার যেহেতু শুরু করছে নিশ্চয়ই ভালো কিছুই করবে, বা এদের সাথেই যেহেতু সবসময় আড্ডাবাজি করছি বা রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, তো মনে হয়েছে যে না, তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেটা আমার সাথে অনেকখানি অ্যালাইন করে। তো যে এবং আমরা আশা করি যে অবশ্যই ভবিষ্যতে একটা রাজনৈতিক দল হিসেবে, পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। সেটা যদি ভাই হয় ইন ফিউচার, তারা কি কোনো লেফটিস্ট
অর্গানাইজেশন হবে, নাকি মূলধারার মধ্যপন্থার কোনো রাজনীতি তারা করতে পারে বলে আপনার মনে হয়? সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আলোচনা হবে, কারণ আমরা দেখছি যে এখানে বিভিন্ন স্ট্রিম থেকে লোকজন আসছে, একদম ছাত্র ইউনিয়ন বা একদম ট্র্যাডিশনাল বাম বলতে আমরা যাদের বুঝি সেই ঘরানার লোকজনও আছে। আবার তার বাইরে আসলে ওরকম বাম রাজনীতির সাথে সংশ্লিষ্ট না, কিছুটা মধ্যপন্থী রাজনীতি করে, বা অনেকের ব্যাপারে দেখা যাচ্ছে যে একটু কনজারভেটিভ পলিটিক্স করে, এরকম লোকজনও দুই একজন আছে, বা অ্যাটলিস্ট তাদের বিরুদ্ধে এরকম অ্যালিগেশন আছে যে তাদের কনজারভেটিভ একটা পরিচয় আছে। তো আসলে এখানে এই পরিচয়গুলোর ঊর্ধ্বে গিয়ে আমার মনে হয় যে আমরা ওদের যে পাঁচটা মূল অবজেক্টিভ ওরা সামনে নিয়ে আসছে, যেটা আসলে আমাদের মুক্তিযুদ্ধেরও যে প্রধান তিনটা আদর্শ বা যে তিনটা চেতনা ছিল আমি বলবো, যদিও চেতনা ওয়ার্ডটা আবার এখন একটু আহ, আসছে তো anyway, আবার ভাই 24-এর প্রেরণা চেতনা, হ্যাঁ। শুনি তো এখন তো প্রায় আবার। মুক্তিযুদ্ধে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই যে বিষয়গুলো, এবং তার সাথে এরা এখন যেটা বলতেছে যে প্রাণ প্রকৃতি ও পরিবেশ এর হুম। সংরক্ষণ, তার মানে যে কোনো উন্নয়ন বা যে কোনো ডেভেলপমেন্ট আমরা ইনিশিয়েটিভই নেই না কেন, সেটা যাতে প্রাণ প্রকৃতির এগেনস্টে না যায়, সেরকম একটা লক্ষ্য এই দলের আছে। তো সব মিলে আমি মনে করি যে বাংলাদেশে এখন আমরা জানি যে 24-এর পরে এই যে আমি বলবো ফার রাইটদের যে উত্থান, সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি। যেমন আমরা যদি সাম্প্রতিক প্রথম আলো ডেইলি স্টার অফিসে হামলার যেই নিদর্শন, এছাড়া অনেকগুলো মাজারে, প্রায় 100-র বেশি মাজারে আমরা দেখছি যে শুধুমাত্র আকিদাগত কারণে মাজার ভাঙচুর করা হয়েছে। অনেকের একজন মাজারের সেটা আসলে অনেকখানি নির্ধারণ করে দেয় যে সেখানকার জিওগ্রাফিটা কিরকম, সেখানকার মাটিটা কিরকম সেটা। তা আপনি যদি দেখেন যে আপনি আমাদের ইরান, আফগানিস্তান, যে যাদেরকে আমরা ইন্দো ইউরোপিয়ান লোকজন বলি, ওদের কিন্তু মাটির কোয়ালিটি অনেক শক্ত, ওদের পাহাড়গুলো অনেক শক্ত, ওখানে আপনার যে কোনো চাষবাস করা অনেক কঠিন। তো যার কারণে ওখানকার জীবনটা আসলে খুব কষ্টকর বলেই ওখানকার মানুষজন, যেমন এখন আমরা ইউরোপিয়ান যাদের বলি বা এরিয়ান বলতে আসলে যাদের বোঝায়, ওদের যদি দেখেন যে ওরা আসলে খুব আহ, কঠিন মাটিতে থাকে দেখেই তাদের গড়নটা কঠিন, তাদের জীবন ধারণ কঠিন, এবং মানে যার কারণেই তারা আসলে মানে সার্ভাইভালের জন্য অনেক বেশি ফিট, যেহেতু তারা অনেক স্ট্রাগল করে সার্ভাইভ করতে হয়। অন্যদিকে আপনি যদি এদিককার আমাদের মাটি দেখেন, যে পলি সমৃদ্ধ মাটি, আপনার হিমালয় থেকে পলি চলে আসতেছে, বঙ্গোপসাগরে যাচ্ছে, আর আমরা রেজিডিউ হিসেবে ধরেন যে পলিগুলো পাচ্ছি, যেটা আমরা খুব সহজেই, আপনি জাস্ট ধান ফেলে দিলেই ধান হয়ে যাচ্ছে। তো যার কারণে আমাদের এখানকার মানুষগুলোর গড়ন কিন্তু হচ্ছে গিয়ে খুব সফট, কারণ আমাদেরকে অতখানি স্ট্রাগল করে আহ, আমি অতখানি স্ট্রাগল করে আসলে আমাদেরকে সার্ভাইভ করতে হয় নাই আমাদের এই অঞ্চলের মানুষদের, আমরা যারা ভাটি অঞ্চলের বা এই বাংলার মানুষ। তো যার কারণে আসলে মানে ওই উগ্রবাদ বা কঠোর কোনো নীতি দেখবেন যে আমাদের এখানকার মানুষ আসলে নিতে চায় না। এবং বাঙালিদের সম্পর্কে একটা খুব বড় অ্যালিগেশন যেটা দেয়া হয় যে আমরা অলস। অলস এটা আমরা সত্য, কিন্তু কেন অলস, এটার পিছনে আমি যেটা বলছিলাম যে এই যে জিওগ্রাফিক যে আমাদের গড়ন, এই ভৌগোলিক গড়নটা কিন্তু অনেকাংশে আমাদের চরিত্রকে শেপ করে। তো সেই বিষয়গুলো যদি আমরা অ্যাকাউন্টে নেই, তাহলে বলা যায় যে আসলে খুব স্ট্রং স্ট্রিক্ট কোনো পলিসি আপনি এখানে আসলে খাটাতে চাইলেও খাটবে না, কারণ হচ্ছে গিয়ে মানুষের মানে স্বভাবজাতগত ভাবেই মানুষ হচ্ছে গিয়ে আসলে একটু অত স্ট্রিক্টনেস পছন্দ করে না। তারা চায় যে মোটামুটি সবই করবে। আপনি দেখবেন যে আমার বাংলাদেশের মানুষ জুম্মার নামাজও পড়তেছে, তারা কনসার্টেও যাচ্ছে, হিন্দি গানও বাজাচ্ছে, মুখে সারাদিন বলতেছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, কিন্তু আবার সন্ধ্যার সময় এসে বাজাচ্ছে হিন্দি গান। মানে আমার হিন্দি অবাক গান। লাগে এই কারণে, মানে যদিও আমি ভারতীয় যে আধিপত্যবাদ সেটাকে অবশ্যই নিন্দা করি, এবং তারা যেই ফরম্যাটে মানে আওয়ামী লীগের মতো একটা দলের সাহায্যে তারা যেভাবে তাদের কি বলবো তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য যেই কায়দা অবলম্বন করছে, অবশ্যই সেটা নিন্দাযোগ্য। এবং কালচারালিও আসলে আপনি দেখবেন যে ওদের কালচার, ওদের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো
যেভাবে আমাদের দেশে চলে বা আমাদের জেনারেশন, আপনার একটা বড় অংশ আমরা হিন্দি সিনেমা দেখে বড় হয়েছে, আপনি আমি, আমাদের ভাইও হয়তো বা কিছু দেখছেন, শাহরুখ খান সালমান খানকে আমরা সবাই চিনি। কিন্তু আমাদের দেশে শাকিব খানকে কি ভারতীয় বা কলকাতার মানে আমাদের বয়সী সবাই চিনে? হয়তো বা না, আমার কাছে মনে হয় না, কারণ আমাদের টিভি চ্যানেলগুলোর ওরকম এক্সেস নাই। ওরা কালচারালি আমাদের এখানে যতখানি এক্সেস পাইছে, আমরা সেই পরিমাণ এক্সেসটা আসলে পাই নাই। ভাই এরকম এটা নিয়ে ভাই নানাভাবে। অনেকক্ষণ আপনার সাথে তর্ক করা যাবে ভাই, কারণ মানে আপনি কেন দেখবে ওরা আমাদের জিনিস হ্যাঁ, ইন্ডিয়া? আপনি তো, না আপনার তো সেটা কোয়ালিটি থাকতে ডেফিনেটলি, হবে, সেটা শাকিব খানের সিনেমা ডেফিনেটলি ওরা কেন কেনর দেখবে? প্রশ্নটা কি, এটা জটিল। এখন ধরেন যে সারা বিশ্বের লোক ফেসবুক ব্যবহার করতেছে, কিন্তু চায়নাতে ওরা ব্যবহার করতে দিচ্ছে না। এখন চায়নার লোক যদি প্রশ্ন করে যে আমি কেন করব না, সারা বিশ্বের লোক করতেছে, আমি কেন, আমাকে দিচ্ছেন না, সেই প্রশ্ন করলে নিশ্চয়ই তারা আসলে কাঙ্ক্ষিত উত্তর পাবে না। এটা আসলে আপনার স্টেট পলিসির উপর ডিপেন্ড করে যে আপনি কোন মিডিয়াকে আপনার দেশে অ্যালাউ করবেন আর কাকে অ্যালাউ করবেন না। তো সেখান থেকে বাংলাদেশ বরাবরই ভারতের প্রতি একটা বন্ধুসুলভ আচরণ করছে। আমি আসলে এমন ভাবে বলবো না যে ভাই ভারতও। আপনাকে, এইটা আসলে আমার কাছে ওইরকম মানে কোনো ডেটা নাই, বাট আমি এইটুকু শুনতে পারছি যে চরকির সাবস্ক্রিপশন ইন্ডিয়া থেকে অনেকেই চরকির সাবস্ক্রিপশন নেয়, বাট সেটা তো ধরেন যে আপনি আচ্ছা, পেড সাবস্ক্রিপশন, আপনি নিজের কার্ডের পয়সা খরচ করে করবেন। কিন্তু আপনার যেটা আমার স্যাটেলাইট টিভির থ্রুতে যেটা আসছে, যেটা আপনি টিভি খুললেই দেখতেছেন, এখন আমার বাসায় আমি যদি 50টা বা 60টা চ্যানেল থাকে, তার মধ্যে দেখা যাবে যে আমার সবই ইন্ডিয়ান। মেজরিটি হচ্ছে ইন্ডিয়ান চ্যানেল। তো যার কারণে হচ্ছে গিয়ে তাদের সাংস্কৃতিক আধিপত্যটা আমাদের এখানে অনেক বেশি, এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে, এখনো হয়তো বা করতেছে। তো তার বিরুদ্ধে আমাদের একটা ভয়েস অবশ্যই থাকতে হবে, বাট সেটা অবশ্যই যৌক্তিক হতে হবে। আপনি যদি রিসেন্টলি আমাদের মাহা মির্জা আপার একটা লেখা প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, যে আমরা মুখে মুখে আসলে যতই ভারত বিরোধিতার কথা বলতেছি, কিন্তু এখন আমাদের গার্মেন্টসের সুতা, যেটা র ম্যাটেরিয়াল, সেটা আসলে আমরা নিজেদেরটা সাপ্লাই করলে সেটা পড়তেছে 5 টাকা ইন্ডিয়া। একটা আপনি বাংলাদেশ থেকে, একটা পাকিস্তান থেকে, একটা ইন্ডিয়া থেকে। এখন ইন্ডিয়া থেকে যে বস্তাটা সেটা 5 টাকা, যেটা পাকিস্তান থেকে আসছে সেটা 10 টাকা, আর যেটা বাংলাদেশের লোকাল সেটা 15 টাকা। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি কোনটা কিনবেন, এখন 5 টাকা 10 টাকা হলে টাকার অ্যামাউন্টটা হয়তো কম, কিন্তু আমি যদি সেটা 10,000, 15,000 এবং 20,000 করে দিই, তখন কিন্তু আসলে মানুষ আলটিমেটলি সবচেয়ে লোয়েস্ট প্রাইস যেটা অফার করতেছে, সেটা ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক আর আফগানিস্তানের হোক, সে সেটাই কিনবে। কারণ তার আপনার যে ভাই কথা ক্লিয়ার ভাই, আমি ভাই এই করি, ইন্ডিয়ার সাথে রিলেশনটা কি ভাই কেমন হবে আপনার কাছে কি মনে হয়? পরে হলো হিন্দু, এরপরে হলো মুসলিম, অল আর ইন্ডিয়ান। ইন্ডিয়ার প্রশ্নে তারা সবাই এক। পাকিস্তান প্রশ্নে ইন্ডিয়ার সমস্ত জনগণ এক। এখন আমাদের দেশে 20 কোটি লোক, আমরা ইন্ডিয়ার প্রশ্নে কি এক? এক না। আমাদের মধ্যে শত শত লুফলস আছে। এখন জামাত ইসলামী যদি আমাদের ক্ষমতায় আসে, ইন্ডিয়ার সাথে আমাদের কি রিলেশন হবে? আমি আসলে জামাতের কোনো নেতা না, কর্মী না। আমি ফেসবুক থেকে বা পত্রপত্রিকা থেকে যেটা আমি বুঝি, বক্তব্য থেকে যেটা বুঝতে পারি, আমি বলি একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ এবং ইনসাফপূর্ণ আলোচনা হওয়া উচিত। যদি কোনো ধরনের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়, তাহলে অবশ্যই সাথে সাথে জামাত ইসলামীকে তার প্রতিবাদ এবং মিডিয়ায় বিষয়টাকে অ্যাটেনশনে নিয়ে আসতে হবে। যেমন আমাদের আন্তঃনদী, আমাদের বাংলাদেশের সমস্ত পানি ইন্ডিয়ার সাথে রিলেটেড, কিন্তু ইন্ডিয়া কি করেছে, আমাদের সমস্ত নদীতে বাদ দিয়ে রেখেছে। আমরা তাদের দয়ার উপর নির্ভরশীল। এটা কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। প্রাকৃতিক জায়গায় কোন রাষ্ট্র উজানে বাদ দিতে পারবে না, এটা ন্যাচারালি ফ্লো করার কথা। এখন এই বিষয়টি আওয়ামী লীগ সরকার কোন ন্যায্য সমাধানে যায় নাই। জামাত ইসলামীকে এই জায়গায় আন্তর্জাতিক আইনের আশ্রয় নিতে হবে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সাথে কথা বলতে হবে। যেমন ভারতের উজানে রয়েছে চায়না। চায়না। ভারতের অনেকগুলো নদী আছে যেগুলো চায়না থেকে এসেছে। স্বাভাবিকভাবে চায়নার এখানে একটা বড় ধরনের প্রভাব, মানে আমাদের সাথে গুড সুসম্পর্ক ভারতকে চাপে রাখতে পারে। সেজন্য বলবো, জামাতের স্ট্র্যাটেজি হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, সেই সাথে অন্যায্য কোনো কিছু হলে
সাথে সাথেই আন্তর্জাতিক আইনের জাতিসংঘের আহ, সহায়তায় এটা গণমাধ্যমে অ্যাটেনশন ভাই, নিয়ে আসে। এটা উত্তরটা আপনার একটু থিওরিটিক্যাল হয়ে গেল না? জাতিসংঘের সহায়তা এত চাইলেই পাওয়া যায়? ইন্ডিয়া তো পায় নাই চায়নার এগেনস্টে। চায়না তো ঠিকই হচ্ছে আপনার বাদ দিয়ে রাখছে উজানে। তো বাংলাদেশও ভাই প্রায় হচ্ছে 56টা নদী শেয়ার করে ইন্ডিয়ার সাথে। এখন আপনি কি করবেন? ছোট্ট একটা দেশ বাংলাদেশ, আপনি ধরে নেন হচ্ছে আপনি কোনো সহায়তা পাবেন না, সেক্ষেত্রে ইন্ডিয়ার সাথে আপনার রিলেশন অবভিয়াসলি খারাপ হবে। যদি হচ্ছে রাজনীতি ওই পাশা খেলার মতোই। হ্যাঁ, আপনাকে এমন ভাবেই খেলতে হবে, হ্যাঁ, যাতে আপনি উইন করেন। আন্তঃনদীতে আমার সমস্যা, ইন্ডিয়ার সমস্যা আইডেন্টিফাই করতে হবে, আমাদের সাথে তার ইন্টারেস্ট কি। ইন্ডিয়ার বিশাল একটা শ্রম বাজার আছে বাংলাদেশে, বাংলাদেশ গার্মেন্টস। আমি যতটুকু আমার দেশ পত্রিকার একটা রিপোর্ট দেখেছিলাম যে তারা বলতেছে যে আমাদের থেকে তারা হিউজ অ্যামাউন্ট, অ্যাবাউট 10 লাখ পিপল আর ওয়ার্কিং ইন বাংলাদেশ। হ্যাঁ, সেই সাথে বিশাল একটা রেমিটেন্স তারা নিয়ে যাচ্ছে এবং সেটা বাংলাদেশ সরকারের অলমোস্ট ট্যাক্স $18 দিচ্ছে। বিলিয়ন, এটা হ্যাঁ, হিউজ। সো এই জায়গায় অবশ্যই আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ, সিস্টেমেটিক্যালি আপনাকে এখানে সাপ্রেস করে রাখতে হবে। এরপরে আচ্ছা, বাণিজ্য ঘাটতি। হ্যাঁ, যেমন আমরা যদি তার কাছ থেকে পেঁয়াজ কিনি, হ্যাঁ, আমাকে মাথায় রাখতে হবে আমাকে পেঁয়াজের আরেকটা সোর্স দেখতে হবে, হ্যাঁ, যাতে এটা সিস্টেমেটিক্যালি আমরা এখানে কমায় রাখতে পারি। সো বাইলেটারাল রিলেশন, ইটস এ বোথ ওয়ে। ইন্ডিয়া তার ইন্টারেস্ট দেখবে বাংলাদেশে, আমি আমার তার ইন্টারেস্ট দেখবো। আমি পানি পাচ্ছি না, আর এদিকে তার সব পেঁয়াজ কিনে ফেলবো। বিষয়টা কিন্তু সেরকম হওয়া উচিত না। হ্যাঁ, ভাই পেঁয়াজ, সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আসলেই জামাত ইসলামের একটা প্ল্যান থাকা উচিত। বাট সেটা তো পরের বিষয়। আপনার কি মনে হয় যদি জামাত না জিতে ইন দি কামিং ইলেকশন, তারা তো বোধহয় ঐক্য সরকার করার একটা প্ল্যান করতেছে বিএনপির সাথে, ধরে নিলাম বিএনপি আসবে, তা আপনি কি এটা সাপোর্ট করেন নাকি? আর যদি করেন, এটার রিজনটা কি সাপোর্ট করার? মানে জাতীয় সরকার জামাত ইসলামী যেটা বলেছে যে ঐক্য, বিএনপির জামাত কিছু। বিএনপি সবগুলো গভর্নমেন্ট একসাথে, হ্যাঁ, যদি জামাত বিরোধী দলে যায় সেক্ষেত্রে। এখন 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 আজকের সমস্যাটা কোথায়? হ্যাঁ, সেটা আমাকে অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, যেমন চরমনাই তাদের এলাই ছিল, তারা বেরোয় গেছে, তারা একটা বড় কথা বলেছে যে জামাত ইসলামী শরিয়া আইন চায় না বিধায় তারা বেরিয়ে গিয়েছে। ভাই, এটা নিয়ে আসতাম আপনার কাছে, হ্যাঁ বলেন, হ্যাঁ, সমস্যা নেই। না, আমি কথাগুলো রিলেট করার চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ। আসলে বাংলাদেশের 90% লোক, সজীব ভাই যেটা বললো যে সকালে নামাজ পড়ে, দুপুরে হিন্দি গান শুনে, বিকালে আবার হলো ওয়াজের মাহফিলে যায়। হ্যাঁ, রাতের বেলা দেখা গেছে আবার মানে ওয়াজ থেকে এসে পরের দিন সকালবেলা নামাজই পড়লো না। দিস ইজ দ্য দিস ইজ দ্য কম্বিনেশন ইন মাই কান্ট্রি। আমি আজকে এটা কিন্তু লিখেছি যে ওয়াজের ময়দান, তাৎপর্য। আমরা আসলে আহ, উম, আহ, যেটা ইসলাম, আমরা যেটা বুঝি যে আমরা কোনো না কোনো ভাবে শরিয়া আইনের মধ্যেই সাবমার্জ হয়ে আছি। এখানে যদি মডিফিকেশন দরকার হয়, এটা ইজ ভেরি ন্যারো, খুব কম, মাইনর, 5% বা 10% ইন অ্যান্ড অ্যারাউন্ড। তো আমাদের যে 90% যে শরিয়া আইনের মধ্যেই যে আমাদের যে ভ্যালুস গুলো রয়ে গেছে, সেই জায়গায় আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি, সেটাই কিন্তু আমাদের বড় চ্যালেঞ্জ। আমি বলবো ন্যায় বিচার। এই যে যেটা বললো যে ভাই, হ্যাঁ, এনপিএ নতুন দল করেছে। হ্যাঁ, এনপিএ যে কথাগুলো বলছে জামাত ইসলাম একই কথা বলছে। হ্যাঁ, প্রকৃতির কথা জামাত ইসলামও বলছে, এনপিও বলছে। আমাদের আসলে অ্যালায়েন্স করবেন নাকি ভাই সামনে, এনপিএ আর না, জামাত একসাথে আমি আমি দ্বিমত? আসলে ওইটা বলছি না। আমি বলছি যে আমরা আসলে মূল সমস্যাটা দেখতে পাচ্ছি না। মূল সমস্যাটা কিন্তু দেশের হলো, বড় সমস্যা হলো 1 নাম্বার প্রশাসনিক দুর্নীতি, আমলাদের হুম। দুর্নীতি। মূল সমস্যা হলো পাবলিক সার্ভিসের দুর্নীতি, যেটার একটা বড় সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে। এই যে যে আমার থেকে টাকাটা সে নিচ্ছে, সেই টাকাটা আবার আরেক দোকানদার নিচ্ছে, দোকানদার থেকে, এটা ইটস এ চেইন। এর অন্তরালে হলো বিশাল টাকা, একটা অর্থ আমাদের পাচার হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের ইকোনমি টিকে আছে হলো আমার এই যে প্রবাসীদের অর্থ, মাস গেলে $100, $200, $500, $2000 পাঠাই, এটা দিয়ে চলছে বাংলাদেশ। হ্যাঁ, আর বাকি হলো এই সাইকেলের মধ্যে ঘুরছে। তো আমি যেটা বলতে চাইতেছি যে আমাদের সবার উচিত হলো এই মুহূর্তে, যদি এই জাতীয় সরকার করার প্রয়োজন হয়, দুর্নীতি কমানোর জন্য চেষ্টা করছি,
কোন একটা সামান্য ইস্যুতে বিএনপি ভাই একটা বড় হরতাল আপনার কথা ভাই, আপনার কথা ক্লিয়ার ভাই। হ্যাঁ, আরো প্রশ্ন আছে ভাই। এটা হচ্ছে তাইলে মানে এটা ক্লিয়ার, এই প্রশ্নটা ক্লিয়ার। আমি একটু ভাই শারিয়ার ভাইয়ের কাছে যাই। ভাই আপনার হেডফোনে বোধহয় চার্জ শেষ। আপনার হেডফোনে বোধহয় চার্জ শেষ। হ্যাঁ, এই জন্য ভয়েসটা আরো বেটার হয়েছে এখন। আপনার ভয়েসে বেটার শোনা যাচ্ছে। আচ্ছা ভাই শারিয়ার ভাই, ভাই আমরা রিসেন্টলি, আপনি একটু আগে এটা উল্লেখ করছেন, আমরা বেশ কিছু ইনসিডেন্ট দেখছি বাংলাদেশে। মব কালচার, একটা হিন্দু ছেলেকে এটা ভাই বলতেও খুব খারাপ লাগে আমার, তাকে হচ্ছে রাস্তায় ডিভাইডারের মাঝখানে গাছের সাথে ঝুলায়ে বিবস্ত্র করে তাকে আগুনে পুড়ায় দেওয়া হয়েছে। আমরা দেখছি একটা পীর। এনপি এর গঠন যে হইলো, এটা পিছনে কি একটা দায় আপনি বিএনপির দেখেন, যে তারা আহ, এই জিনিসগুলোকে ঠিকমতো ট্যাকল দিতে পারে নাই, মাঠ বা মানুষের মনটা দখল করতে পারে নাই? এটা কি আপনার মনে হয় নাকি? এইখানে আসলে আমি বিএনপি কে সরাসরি দায়ী করব না। এনপি এর উত্থানের পিছনে আমি মনে করি বিএনপির কোনো মানে নিষ্ক্রিয়তার চাইতে এনসিপি দলটা আসলে তার প্রতি মানুষের যে একাংশের যে বিশ্বাস ভঙ্গ, সেটাই আমি মনে করি যে এনপি এর যে উত্থানটাকে এটা ত্বরান্বিত। ইন্টারনাল অনেকেই বলছেন যে এটা মোর্চা করার যে প্রসেস, যে বাম ধারার বাংলাদেশপন্থী বা কিছুটা সেন্ট্রাল লেফট যদি আমরা বলি, সেই ধরনের একটা দল করার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এই আকাঙ্ক্ষা নিয়ে অনেকেই এনসিপিতে যোগ অলরেডি দিয়েছিল। তারা প্রকাশ করছিল, তারা অনেক ক্ষেত্রে ভাবছে যে এটা আসলে তাদের যে মৌলিক অবস্থান বা তাদের যেই ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আছে ভাই আচ্ছা সেটা আসলে আচ্ছা আমি প্রথম প্রশ্নটাতেই আসি যে এনসিপির জামাতের সাথে যোগদানই কি আসলে প্রধান কারণ কিনা এনপি এর উত্থানের। এটা আমি একটা বড় কারণ হিসেবে দেখি, প্রধান কারণ না হলেও একটা বড় কারণ হিসেবে দেখি এই সময়ে আসাটা, যেহেতু ওরা ইলেকশন করছে না, তো এই ধরনের একটা অ্যালায়েন্স আমরা ইলেকশনের পরেও হয়তো বা পেতে পারতাম। তো হুম, এই সময় আসাটার পেছনে আমি মনে করি যে এই যে মানুষের আশা ভঙ্গ এবং এই যে একটা বড়, ধরেন যে এনসিপিতে তো একটা গোষ্ঠী যোগ দিচ্ছে, কিন্তু এর বাইরে যে যারা সমর্থন, এবং এগুলো আমরা অনেক ক্ষেত্রে ধারণ করতে চাইছিলাম এবং আমরা ভাবছিলাম যে নতুন বাংলাদেশে আসলে এই বিষয়গুলোর এক ধরনের সিগনিফিকেন্স থাকবে। কিন্তু আসলে ইলেকশন যতই আগায় আসছে আমরা দেখতেছি যে আসলে সব দলগুলোই সেই পুরাতন যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ভেতরে ঢুকে ইলেকশনে কতগুলো সিট বাগায় আনা যায় তার দিকে তাদের নজর দিতেছিলেন। যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে শিবিরের যে উত্থান বা শিবিরপন্থী প্ল্যাটফর্মগুলোর যে জয়লাভ করা, আমরা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে তাদের পক্ষেই গেছে এই বিষয়টা। তো বামদের আসলে জুলাইতে আপনি যদি দেখেন যে দুইটা ঘটনা, একটা হচ্ছে জুলাইয়ের 19-20 তারিখের পরে কিন্তু অনেকেই 20 তারিখ পর্যন্ত একটা বিষয় ছিল, 21-22 তারিখের পর থেকে অনেকেই ভাবতেছিল যে না আওয়ামী লীগ বোধহয় কন্ট্রোল করেই ফেললো। ইনফ্যাক্ট আমার যারা আওয়ামী পন্থী বন্ধু বান্ধব বা পরিচিত লোকজন আছে, তারা ফোন দিয়ে তো আমাকে অনেক কটু কথা শোনাইছে যে খুব তো আশা করছিলাম বিপ্লব হয়ে যাবে, দেখলা ভাই না কি আর হয়েছে। বললেন না। তো যাই হোক, তা আমরাও 25-26 তারিখের দিকে আমরা মোটামুটি শিওর যে না আওয়ামী লীগ বোধহয় এবারও করে ফেললো, এরকম একটা অবস্থা। তো আমি সেই অবস্থায় আমার এক বন্ধু দেশের বাইরে থেকে আসছিল অল্প কয়েকদিনের জন্য, তো সে বললো আচ্ছা ঠিক আছে সব তো ঠিকই হয়ে গেল, চল একটু ঘুরে আসি। তা আমরাও আশা হতো কি করব আর, কিছু তো আর হলো না, ঠিক আছে তাহলে যাই একটু বান্দরবান গিয়ে ঘুরে আসি। তা আমরা বান্দরবান চলে গেছি খুব সম্ভবত 25 বা 26 তারিখের দিকে। তো ওই গিয়ে বান্দরবান থেকে যখন আমরা ব্যাক করি, বান্দরবানে আমরা যে জায়গাটা গেছিলাম ওটা আমার নেটওয়ার্কের বাইরে, মোবাইল নেটওয়ার্ক নাই। তো আমরা যে মানে ঘটনার ইম্প্যাক্ট অনেক বেশি আমার মনে হয় যে এই অগাস্টের যে দ্রুত হাসিনাকে যে চলে যেতে হলো 2-3 দিনের মধ্যেই। আমি মনে করি যে 27 বা 28 তারিখে কেউ ভুলেও বিশ্বাস করতো না যে হাসিনা 5 তারিখের মধ্যে চলে যাবে, কারণ সবাই মোটামুটি কনভিন্সড হয়ে গেছিল যে সে আবার কন্ট্রোল করে ফেলছে। এই দুইটা ঘটনা আমি মনে করি যে অনেকখানি মানে হাসিনার পতনকে ত্বরান্বিত করছে, এবং এই ক্ষেত্রে বাম সংগঠনগুলোর যেই কন্ট্রিবিউশনটা, সেই কন্ট্রিবিউশনের এগেনস্টে তারা কোনো স্টেক ক্লেম করতে পারে না জুলাইয়ের পর থেকে। এবং আমরা দেখলাম যে ইলেকশনগুলোতে যদিও আমি বলবো যে মেঘ মোল্লার সে ইন্ডিভিজুয়ালি বেশ ভালো করছে,
5,000-এর বেশি ভোট পাইছে, সেটা অনেক ভোট। এবং জামাতে ইসলামী আসলে ছাত্র সংসদগুলো নির্বাচনে নানান রকম স্ট্র্যাটেজি নিচ্ছে। ভাই অবশ্যই বললেন তাদের পক্ষে একটা জনসমর্থনের একটা বেজ হয়তোবা ছিল। সমর্থন মনে করি তার চেয়ে বেশি মনে করি আওয়ামী বিরোধিতা। জামাত শিবিরের কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আসলে আমি লং রানে সমর্থন করতে রাজি না। যেমন আমরা দেখছি যে আপনার ইউনিভার্সিটির হলগুলাতে জামাত শিবিরের ছেলেপেলেরা অনেকভাবে ধরেন পানির ফিল্টার বসায় দিছে, তারপরে আপনার রিডিং রুমগুলোতে এসি লাগাই দিছে, তারপর হচ্ছে আপনার ইলেকশনের আগে ছেলেপেলেকে আমরা শুনতে পারছি, যদি আমাদের কাছে এভিডেন্স নাই, যে দলে দলে ছেলেপেলেকে লেগুনা দিয়ে, যেমন যে নাজিরা জহুরুল্লাহ হল বাজার। থেকে নাকি লেগুনা দিয়ে সবাইকে চাঙ্গার পুল খাওয়াইতে নিয়ে যাওয়া হয়েছে ওই রাতে। মানে আচ্ছা, অনেকগুলো লেগুনা হলের সামনে দাঁড়ায় ছিল, তারা রাতে খেয়ে আমিও পরের দিন ভোট শুনছিলাম ভাই। দিচ্ছে। নিয়ে যাও। সেটা আমরা বিশ্বাস আহ, করতে চাই না যে ঢাকা ভাই ইউনিভার্সিটির একটু শুনে ছেলেপেলে আসি হাসান একবেলা। ভাই। আচ্ছা একটু সজীব ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি এই জায়গায়, শিওর জাস্ট শিওর। 10 সেকেন্ড। আহ, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ছাত্র দলের ক্যান্ডিডেট কিন্তু নগদ ক্যাশ বিতরণ করেছে, এবং এটা কিন্তু মিডিয়ায় এসেছে। তাহলে নগদ ক্যাশ কেন ইম্প্যাক্ট করতে পারলো না? যদি 1 প্যাকেট বিরিয়ানি যদি বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিবেক কিনে ফেলে, তাহলে নগদ ক্যাশ কেন পারলো না? আমি সেটাই বলছিলাম যে আমি আসলে সেটা বিশ্বাস করতে চাই না যে এক প্যাকেট বিরিয়ানি বা এক বেলা খাওয়াইলেই আসলে ঢাকা ইউনিভার্সিটির একটা শিক্ষার্থী তার ভাই পক্ষে ভোট জগন্নাথে দিবে। তো বিএনপি জিতছে, কোথায়? কাজ করে নাই কে বললো? জগন্নাথে কি বিএনপি জিতলো না না, না, জগন্নাথ হলে? বিপিজিএস এসজিএস তিনটাই শিবিরের। মানে শীর্ষ তাই নাকি? পদগুলো শিবিরেরই। হ্যাঁ, কিন্তু আমি জগন্নাথ এখন হলেও? যেটা মনে করতেছি যে আপনি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, আমি তো মনে করছি জগন্নাথ হলের না কথা না না, না, বলতেছি। জগন্নাথ হল না, না, জগন্নাথ জগন্নাথ হল হলে না, না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু আমার যেটা ছিল যে আসলে আপনি এভাবে যে শিক্ষার্থীদের একটা অরাজনৈতিক দিকে নিয়ে যাচ্ছেন, যে ঠিক আছে তোমাদের রাজনীতি করতে হবে না, তোমরা এখানে কেন আসছো? যেমন শিবিরের যে সাধারণ সম্পাদক আমাদের ফরহাদ, ও খুব ক্লিয়ারলি বলছে ইলেকশন করার পরে, ইলেকশনে জেতার পরে সে একটা জায়গায় বলছে যে ছাত্ররা কি চায়, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তারা এখানে আসছে, তারা নির্বিঘ্নে পড়াশোনা করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা ছাত্র সংগঠন, আপনি একটা আহ, আহ, বিশ্ববিদ্যালয়ের রিডিং রুমে কিভাবে এসি লাগায় দেন, আপনি কিভাবে পানির ফিল্টার বসান। মহসিন হলে আমরা দেখলাম যে পুরাতন খাটটার যেগুলো আছে তারা সেগুলো উঠায় নিয়ে গিয়ে নতুন খাট দিচ্ছে। এখন আপনাদের একটা ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি আছে, আপনাদের ধরেন ইবনে সিনা আছে, আপনাদের নানান রকম প্রতিষ্ঠান আছে, আমরা জানি জামাতের আকিদ সহ আরো অনেকগুলোই আছে। তো আপনাদের ওই ফাইন্যান্সিং স্ট্র্যাটেজির কারণে আপনারা সেটাকে ইলেকশন ম্যানিপুলেট করার জন্য আজকে আপনারা ফিল্টার, তো আর ফরহাদ তার পকেটে টাকা দিয়ে দেয় নাই, সেটা নিশ্চয়ই তা জামাতের তো কোনো অবশ্যই। একটা যারা ভাতৃপ্রতিম সংস্থা বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা স্পন্সর করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কালকে এখন আওয়ামী লীগ যদি অন্য রূপে ধরেন যে রিলায়েন্স গ্রুপ, তার কাছে তো টাকার অভাব নাই, তার কাছ থেকে 5,000 কোটি টাকা নিয়ে আসলো যে ঠিক আছে আমার সামনে ডাকসু ইলেকশন আছে, 5,000 কোটি টাকা দেন, আমি সবকিছু একদম সিঙ্গাপুর বানায় দিব পুরো ঢাকা ইউনিভার্সিটিতে। তো সেরকম প্রত্যেক করে স্টুডেন্টের একটা এরকম হোন্ডা। করে দিল। তো তাইলে যেটা হলো যে আসলে এরকম যদি একটা মানে আমি বলবো যে আনহোলি যদি একটা কম্পিটিশন তৈরি হয়, যে না যে যেভাবে পারে স্পন্সর, কিন্তু আসলে প্র্যাকটিসটা আমি মনে করব যে লং রানে এটা একটা ছাত্র সংসদের যে মেইন স্পিরিট থাকার কথা, বা যেই জায়গাগুলোর এই দেখে আসলে ছাত্ররা ভোট দিবে, সেই জায়গাগুলো যদি এরকম হয়ে যায় যে ছাত্রদের আরাম আয়েশকে কত এনশিওর করতে পারতেছে, তাহলে আমি মনে করি ভবিষ্যতে এখানে একটা কম্পিটিশন ঢুকে যাওয়ার চান্স আছে এবং ভাই এটা বিভিন্ন কি লোক আপনার কাছে বিভিন্ন বেটার মনে পন্থায় হয় না? ঘুরে ধরেন ধরেন হচ্ছে ডাকসু তো মাত্র 1 বছরের জন্য, বা সকল ছাত্র সংসদ 1 বছরের জন্য। ধরলাম শিবির দিল না হয় অনেক টাকা, এখন বিএনপি দিক, আপনার আলটিমেটলি তো স্টুডেন্টরাই উন্নত হচ্ছে তাই না? তারা বেটার বেড পাচ্ছে, এসি পাচ্ছে। তো বিএনপি কেন করতেছে না এগুলো? ওরা তো জানে যে থিওরিটা এইখানে কি। প্রশ্নটা ওরা কি, কেন টেমপ্লেট ফলো করতেছে না? দেখেন এখন আপনাকে যেটা বললাম যে রিলায়েন্স গ্রুপ যদি আমাকে 5,000 কোটি টাকা দেয় এবং আপনি যদি সেটা নিয়ে আপনি যদি ইলেকশন করেন, এর মানে কিন্তু এইটা না যে আপনাকে এককালীন দিয়ে দিল, সে আপনাকে টাকাটা সেই কারণেই দিবে যাতে করে আপনি তার কোনো একটা আইডিওলজি বা তার কোনো একটা ইন্টারেস্ট আপনি এখানে বাস্তবায়ন করেন। আদারওয়াইজ সে আপনাকে কেন টাকা দিবে? সো আমি মনে করি যে যেই গোষ্ঠীগুলো আপনাকে ফাইন্যান্স করতেছে অবশ্যই তাদের একটা হিডেন ইন্টারেস্ট এখানে থাকবে, সেটা হয়তো এই আচ্ছা, আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি না, কিন্তু কোনো না কোনো একটা ভাবে তাদের সেটা পলিটিক্যাল পার্টিকে সার্ভ করার জন্য হোক, বা তাদের লং টার্মে তাদের যদি কোনো ভিন্ন ইন্টারেস্ট থেকে থাকে সেটা সার্ভের জন্য হোক, সেটা আসবে কোনো আচ্ছা, না কোনো ভাবে। আচ্ছা ভাই শিবির কিন্তু শিবির নামে ছিল না ওই নির্বাচনে।
অথচ তারা এবং এবং শিবির স্বীকারও করে না যে তারা জামাতের সাথে অ্যালাইন্ড। তারা বলে যে না, শিবিরের প্রধান হয়েও অনেকে জামাতে নাও যোগদান করতে পারে। সেখানে জামাতের ডিরেক্ট ফান্ডিং এ স্টুডেন্টদেরকে যে এরকম হেল্প করা হইলো, তারা সংসদে জিতে আসলো, ইভেন তাদের নাম শিবিরও ছিল না। মানে এরা আবার ক্যাম্পাসে আন্দোলনও করলো যে লেজুর ভিত্তিক রাজনীতি করা যাবে না, বিএনপিকে তারা দিল, ডাকসুতে জেতার। ছাত্র ও এটা সম্ভব না। ইটস এ টেক্স টাইম। এটা ভেরি স্লো প্রসেস। সেই জায়গায় এখন অন্য একটা দল যদি রিলায়েন্স গ্রুপ যদি 5,000 কোটি টাকা খরচ করে, হ্যাঁ তারা যদি করে তাহলে হয়তো এরকম একটা ফল বের করে আনতে পারে। কিন্তু কোশ্চেনটা হলো যে রিলায়েন্স গ্রুপ তো করবে না, তারা তো টাকা পাচারের সাথে জড়িত। বাংলাদেশে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যেখানে 10 টাকা ইনভেস্ট করে 100 টাকা আয় করার চিন্তা করে, ঠিক সেই জায়গায় শিবির অ্যালাউ। তাহলে আমি 2011 সালে আমি বিশ্ববিদ্যালয়ে জয়েন করি, 2025 সালে আমি ফুল প্রফেসর হওয়ার কথা, আমি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। কিন্তু বাংলাদেশে তো সেই কালচার নাই। ঠিক সেই জায়গায় আহ, আমাকে বড় হওয়ার পিছনে অনুপ্রেরণা দিয়েছে শিবির, আমাকে আমেরিকায় আনার পিছনে কাজ করছে শিবির। ইভেন দো আমি আমেরিকায় একটা সেমিস্টার নিজের সেলফ ফান্ডিং এ পড়েছি। হ্যাঁ, আমি $13,000 পে করেছি, পুরো টাকাটাই আসছে শিবির থেকে। $13,000 কে দিবে? এখন পর্যন্ত আমি টাকা পে করতে পারি নাই, এখনো $500 পাবে। হ্যাঁ, আমি গত এই 18 মাস ধরে আমি 500, 1,000 করে করে আমি পে করছি। তো বিষয়টা হলো যে এই যে শিবির ওন করে, টেনে তুলে, এটা কিন্তু অন্য কোন রাজনৈতিক দল করে না। আমি বলছি খুব সাধারণ ইনভেস্টমেন্ট। রিলায়েন্স গ্রুপ যদি 5,000 কোটি টাকা দেওয়া যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনস্ট্রুমেন্ট কিনে দেয়, আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই রিসার্চ, যেমন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প যখন 25% বাজেট কাটার করছে, তখন হার্ভার্ড অ্যালামনাই $1,000 বিলিয়ন দান করেছে। বিল গেটস, মার্ক জুকারবার্গ এসে গেছে। বাংলাদেশে ভাই যদি কোনো কিছু হয়, এটা শিবিরই করবে, এটা ছাত্র দল করবে না, বিএনপি করবে না, আওয়ামী লীগ করবে না, ছাত্রলীগ করবে না, অন্যান্য দল করবে না। কারণ হলো তারা এখানে কোনো প্রফিট দেখে না। হ্যাঁ, যদি প্রফিটেবল হয় যে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 কোটি টাকা খরচ করি, আমি 1,000 কোটি টাকা পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে হয়তো করতে পারে। যেমন ওবায়দুর রহমান, কিছু ভয়েস কিন্তু ভাইরাল হয়েছে, ওবায়দুর রহমান আন্দোলনের জন্য 50 লক্ষ টাকা না 1 কোটি টাকা কোন এক নেতা চাইছিল, সেটা সে ম্যানেজ করে দিতে পারে নাই, বিদায় আন্দোলন হাসিনা কি কাজ। বিকজ অফ তাদের তো আসলে মোমেন্টাম, তারা ইনভেস্টমেন্ট পলিসি বোঝে না, তারা সবাই বোঝে যে কিভাবে এটাকে নিতে হবে। হ্যাঁ, সেই জায়গায় ভাই জামাত ইসলামী কে যদি নিয়ে হয়, জামাত ইসলামী মানুষের ওয়েলফেয়ার দেখে, প্রতিষ্ঠান করে। আমি বহু ছাত্রলীগ নেতা দেখেছি আমার পরিচিত, ইসলাম ব্যাংক হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করে, কারণ কি কম টাকায় করা যায়। হ্যাঁ, তো বিষয়টা হলো যে ওয়েলফেয়ার নেওয়ার জন্য কোনো না কোনো ভাবে আপনি জামাত ইসলামের কাছে আসবেন, আবার জামাত ইসলামীকে ট্যাগিং দিয়ে আবার মনে করেন পিটায় মেরে ফেলবেন, এটা হয় না। কৃতজ্ঞতা বোধ থাকা উচিত ভবিষ্যতে। বাংলাদেশ আমি এবং আমার ভাই পাশ আমি টেল দ্য ট্রুথ, সত্যটাই ভাই বলবো। তাহলে বুঝবো যে না, এটা ইনভেস্টমেন্ট ছিল নাকি ছিল না। এখন ছাত্র সংসদ ইলেকশনে সচেতন ছাত্রদের ভোট, শিক্ষিত মানুষের ভোট, এটা জনগণ খেয়াল করে, দেখে। হ্যাঁ, হম। তা এখন এখন যদি বলা হয় যে শুধুমাত্র আমরা ইলেকশনকে সামনে রেখেই ব্যাপক ফান্ডিং করেছি, এই কথাটা ঠিক না। আমি এটাকে ডিসএগ্রি করি। আমি বলতে চাই যে ছাত্রদের কল্যাণে আমাদের ফান্ডিং দীর্ঘদিন ধরে চলছে এবং এটা অব্যাহত থাকবে। সেই জন্যই আমাদের কমিটমেন্ট কিন্তু ফুলফিল হচ্ছে। ডাকসু ভিপি নির্বাচিত হওয়ার পরে ছারপোকা সমৃদ্ধ খাটগুলোকে সরাই দেয়া নতুন খাট নিয়ে আসছে। হ্যাঁ, রিডিং রুমে পড়াশোনা করার জন্য এসি লাগানো, এগুলো নির্বাচনী কমিটমেন্ট ছিল এবং দে ডু ইট। হ্যাঁ, তারা করছে এবং করবে। হাসপাতাল আধুনিকায়ন করেছে। আজকে যদি ছাত্র দল জিততো তাহলে আমরা কি দেখতাম? আমরা হন্ডার মিছিল। দেখতাম 500 মোটরসাইকেলের বহর, হল টু হল শোডাউন, তাই তো? তো আচ্ছা ভাই, একটু রিয়েলিটি। একটু সারিয়ার ভাইয়ের কাছে যাই। ভাই আপনার কি মনে হয়, ভাই যে লজিক গুলা দিল,
এটা কি কনভিন্সিং নাকি আপনার কোনো কিছু বলার আছে না, এখানে? এখানে ভাই যেটা বলতেছে, অবশ্যই আমরা ইউনিভার্সিটির অ্যালামনাই হিসেবে বা ইউনিভার্সিটির যারা শিক্ষার্থী, অবশ্যই তারা সবাই চায় যে আসলে ইউনিভার্সিটির পড়াশোনার পরিবেশ, থাকা খাওয়ার পরিবেশটা ভালো হোক। আমরা যা দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে ছেলে পেলে হলের ক্যান্টিনগুলোতে যে ধরনের খাবার সার্ভ করে, এটা আসলে মানে প্রথমত ওইটা রিকোয়ার্ড যে আপনার ক্যালোরি আছে সেটাও ফুলফিল করতে পারবেন না, এবং মানে ইন টার্মস অফ পরিষ্কার যে আপনি ইমপ্রুভমেন্ট টাকা দিলেন ইউনিভার্সিটিকে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে রিডিং রুমে এসি লাগায় দেয়া বা খাট পাল্টায় দেওয়া, এটা তো ডাকসুর এখতিয়ারের মধ্যে পড়ে না। মানে ডাকসু ইলেকশনের সময় কিভাবে আপনার এই প্রমিস আপনি করেন যে আপনাকে আমি নির্বাচিত হলে আপনি খাট পরিবর্তন করে দিব, আমি ফিল্টার লাগাই দিব। প্রথমত এটা আপনার মানে নির্বাচনে যে আচরণ বিধি সেটারই লঙ্ঘন। আপনি আপনার সংশ্লিষ্ট ব্যবসায়িক গ্রুপগুলোকে ব্যবহার করতেছেন, তাদের টাকা নিয়ে আপনি এখানে ইলেকশন করতেছেন এবং ছেলেপেলেকে আপনি প্রমিস করতেছেন যে আপনি তার জীবনমান উন্নয়ন করবেন। ছেলেপেলের জীবনমান উন্নয়ন করার দায়িত্ব কি ডাকসুর? আমার ইউনিভার্সিটির ছাত্র কি খাবে বা কোন টেবিলে পড়বে সেটা চেঞ্জ করার দায়িত্ব কি ডাকসুর? হ্যাঁ, ডাকসু তার একটা প্ল্যাটফর্ম হিসেবে সে সিনেটে গিয়ে তার বক্তব্য রাখতে পারে, সে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে, কিন্তু সে তো আপনার খাট কিনে এনে বা এসি কিনে এনে হলের মধ্যে লাগাতে পারে না, এটা তো তার এখতিয়ারের বহির্ভূত। সুতরাং এটা কিন্তু পুরোপুরি ভাই এমন একটা আলটিমেটলি জীবন মান উন্নয়ন তো স্টুডেন্টদেরই হচ্ছে, এটা হ্যাঁ, তো আপনি ডিনাই করতে পারবেন না। না, স্টুডেন্টদের হচ্ছে, কিন্তু আপনার কথা হচ্ছে উইনার আপনি তো কোন ওরাই। প্রসেসে করতেছেন। আমি যেটা বললাম যে আজকে যদি আপনার জামাতের সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান যদি গিয়ে বা ফোকাস কোচিং সেন্টার যদি ঢাকা ইউনিভার্সিটি ভিসির কাছে গিয়ে বলতো যে ঠিক আছে ভাই, আপনাকে 100 বা 200 কোটি টাকা দিলাম, আপনি এই কাজটা আপনার গবেষণায় বা ছাত্রদের উন্নয়নে ব্যবহার করবেন, সেটা হচ্ছে প্রপার ওয়ে, যেটাকে আমরা বলি লিগাল ওয়ে। কিন্তু এই ইলেকশনে আপনি ম্যানিফেস্টোতে বা ইলেকশনের প্রচারণার জন্য আপনি আসলে এই ধরনের ফান্ড ব্যবহার করবেন, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং গ্রহণযোগ্য না এই কারণেই, কারণ এটা আসলে এমন এক ধরনের এক্সাম্পল ক্রিয়েট করবে যেটা আসলে ভবিষ্যতে অন্যান্য ব্যবসায়িক গোষ্ঠীগুলো, যেটা আমি বললাম যে উদাহরণ হিসেবে যদি আমরা রিলায়েন্স গ্রুপ বা অন্য কোনো বাইরের কোনো ভেস্টেড গ্রুপের কথা চিন্তা করি, যাদের কাছে টাকা আছে কিন্তু তারা হয়তো ভিন্ন কোনো ইন্টারেস্ট এখানে ক্যারি আউট করতে চায়, সেটা ভবিষ্যতে সেরকম হতে পারে। এটা আমার একটা হাঞ্চ। আচ্ছা, এবং সেটা এই নির্বাচনে যে দেখা যাবে সেটা আপনি আমি যেমন বলতেছি, অনেকেই বলতেছে, যে ভাইও যেটা বললো যে আমাদের শিক্ষিত সমাজ কোন দিকে ভোট দেয় সেটা অনেক ইম্প্যাক্ট করে। এবং আমি এবার দেখছি যে ডাকসু ইলেকশন নিয়ে আমার এই এলাকার চায়ের দোকান, যে ঢাকা হ্যাঁ, ইউনিভার্সিটি কি বা ওখানে কি হয় এই নিয়েও তার কোনো জানাশোনা নাই, কিন্তু তারা ভীষণ আলোচনা করতেছে ডাকসুর পরপর যে কারা জিতলো। তার মানে এটার একটা ইম্প্যাক্ট কিন্তু ন্যাশনাল ইলেকশনে থাকবে বলে আমরা অনুমান করতেছি। তার মানে জামাতের এটাকে যদি আমি একটা ইনভেস্টমেন্ট ধরি, এবং ডেফিনেটলি এটা একটা প্রফিটেবল ইনভেস্টমেন্ট এবং ওয়াইজ ইনভেস্টমেন্ট, এই ডাকসু ইলেকশনে বা এই ইউনিভার্সিটি ইলেকশন গুলোতে তারা যদি ফান্ডিং করে থাকে, সেটা একটা ওয়াইজ ইনভেস্টমেন্ট। এখন আমার আপনি এটা প্রশ্ন মোরালি হচ্ছে, বা এথিক্যালি রাইট মনে করতেছেন না, তাই তো? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এরকম ইনভেস্টমেন্টের সাফল্য দেখে অন্যান্য গ্রুপগুলোও যদি ভবিষ্যতে এই ধরনের ওয়াইজ, সো কল্ড ওয়াইজ ইনভেস্টমেন্ট করতে চায়, তাহলে আসলে বিষয়টা খুব একটা ভালো হবে না। যদি ভাই মানে এই হাসান ভাই, আহ, ডাকসুতে তো আমরা দেখলাম একটা থিওরি, মানে একটা টেমপ্লেট, যে আপনি ওয়েলফেয়ার পলিটিক্স করবেন, মানুষ আপনাকে ভোট দিবে। ন্যাশনাল ইলেকশনে কোনো প্ল্যান কি জামাতের আছে নাকি, যে দেশের জন্য কোনো কাজ করা বা একটা ব্রিজ করে দেওয়া, রাস্তা করে দেওয়া, যেন মানুষ তাদেরকে ভোট দেয়, বা এই জাতীয় কিছু হচ্ছে নাকি আপনার জানা মতে? হ্যাঁ, জামাতের তো অলরেডি জামাত একটা অ্যাপ অ্যাপ তৈরি করেছে, নির্বাচনী ইশতেহার। আপনার সমস্যাগুলো, আপনার চাওয়াগুলো এখানে দেওয়া হোক, এবং সেই অ্যাপের পিছনে আমাদের বিশাল একটা টিম কাজ করছে। হ্যাঁ, যে আমরা প্রতিদিন আমরা নোটিফিকেশন গুলোকে অ্যাকনলেজ করার চেষ্টা করছি। তো আসলে আহ, আসলে জামাত ইসলামী একটা দল, যেই দলে যে কেউ দলের প্রধান হতে পারে, সম্পূর্ণ ডেমোক্রেটিক পদ্ধতিতে এবং নিজের যোগ্যতায় আপনি দলের প্রধান হতে পারবেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। এটা অন্য কোনো দলে বাংলাদেশে প্র্যাকটিস নাই। দ্বিতীয় নাম্বার হলো যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতায় এসে যায়, তাহলে জামাত ইসলামী কি করবে বাংলাদেশে? আমি জানি না, ভাই ভালো বলতে পারবে যে আসলে বাংলাদেশের শিক্ষিত বেকার কত শতাংশ লোক, শিক্ষিত গ্রাজুয়েট বেকার কত শতাংশ লোক। ইটস এ হিউজ নাম্বার, হিউজ নাম্বার। তো জামাত ইসলামী এখানে একটা বড় ধরনের আহ আত্মনির্ভরশীল হওয়ার যে কর্মসূচি আছে, হ্যাঁ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করার যে কর্মসূচি আছে, এই জায়গাটায় একটা জামাত ইসলামী বড় ধরনের একটা জাতীয় বাজেটের একটা অংশ এখানে খরচ করবে।
অর্থাৎ আমরা স্বনির্ভর হতে চাই। দ্বিতীয় নাম্বার হলো যে ন্যাশনাল যে ডেভেলপমেন্ট, এই যে যে বলবো যে প্রকৃতিকে বিনষ্ট করে কোনো বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার না করা, এটা জামাত ইসলামের সবচেয়ে বড় কনসার্ন হলো যে পলিটিক্যাল দুর্নীতি যেটা ছিল বাংলাদেশে, সবাই যেটা স্বীকার করে, একটা হিউজ অ্যামাউন্ট, মোর দ্যান 50%, এই জায়গাটাকে, পলিটিক্যাল দুর্নীতিটাকে শূন্যের কোঠায় নিয়ে আসা। 2 নাম্বার দুর্নীতি হয় হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ, বা পাবলিক সার্ভিসের সাথে জড়িত যারা আছে এরা। এটা সহজেই করা যাবে না, কারণ মানুষের মাইন্ডসেট, যে সেক্রেটারি ঘুষ খায়, যে ইউনিয়ন পরিষদের তহসিলদার ঘুষ খায়, তাকে তো আর চট করে ঘুষ করা যাবে না। সেই জায়গায় আমাদের অটোমেশন নিয়ে আসতে হবে, সিস্টেম কথা বলবে, এআই টুলের ব্যবহার বাড়াইতে হবে, যাতে ডিসিশনটা, যেমন একটা পাসপোর্ট করার জন্য একজন পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন নাই, সে বাংলাদেশি সিটিজেন, তার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, এইগুলা অটোমেটেড হওয়ার কথা। হ্যাঁ, পাসপোর্ট ইস্যু হয়ে যাবে। ঠিক এইসব জায়গায় যদি আমরা টেকনোলজিকে ব্যবহার করতে পারি, তাহলে পাবলিক সার্ভিসের যে ভোগান্তিটা আছে সেটা যদি কমে আসে, তাহলে কিন্তু আমরা যে দেশের ভিতরে যে সিগনিফিক্যান্ট যে মানে একটা পরিবর্তন, সেটা কিন্তু দেখতে পাবো। এবং বাংলাদেশের আলহামদুলিল্লাহ ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে। এখন ওই যে কে যে জামাত, কে যে গুপ্ত আর কে যে ওপেন, হ্যাঁ, এটা আগামী দিনে নিরূপণ করা ডিফিকাল্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ সবাই জামাত হবে বাংলাদেশের 20 কোটি মানুষ। না, জামাত হোক বা না হোক সেটা কথা না, কথা হলো যে সমৃদ্ধির বাংলাদেশে সবাই কিন্তু অংশগ্রহণ ভাই করবে, এটা এটা তো আমরা নিশ্চিত আপনি, করি। এটা তো ঠিক আছে, আপনার জামাত ইসলামীদের কে, জামাত ইসলামীর ব্র্যান্ডিংটা হচ্ছে দে আর ভেরি অনেস্ট, দে ডোন্ট ডু করাপশন এন্ড এভরিথিং, বাট কিছু তো বিতর্কও আছে তাদেরকে নিয়ে। যেমন ধরেন নারী শিক্ষা, নারীদেরকে সামনে আগায় নেওয়া, নারীদেরকে পাওয়ারে দেখা, এই জিনিসগুলো নিয়ে তো অনেক বিতর্ক দেখি আমরা। তো জামা 300 আসনে মনোনয়ন দিল, বা আরো কম, বোধ হয় 300 না, বাট 216। একজনও মহিলা ছিল না। 216, এখন মানে 179টা মনে হয় পাইছে নেগোসিয়েশনের পর, মানে কোনো মহিলা নাই। তো মেয়েরা যদি এখন বলে যে না, আমরা ক্ষমতা চাই, আমরা হচ্ছে আহ, মানে আমরা হচ্ছে রাতের বেলা কনসার্টে যাওয়ার পারমিশন চাই, আমরা সেফটি চাই, জামাত ইসলাম এগুলোর অ্যাড্রেস করবে কেমনে? কারণ আমাদের সমাজে তো, ইয়েস উই হ্যাভ 91% মুসলিমস, বাট স্টিল উই হ্যাভ এ মেজর পোর্শন অফ পিপল হু আর সেকুলার, হু আর ফ্রম আদার রিলিজিয়ন, হু আর ফ্রম আদার ট্রাইবস। সেই জায়গায় আমাদের দলের সাথে যারা অ্যাফিলিয়েটেড, তারা সেখানে আমরা উম, মনে করছি দে আর লিটল বিট ইনক্যাপাবল, তারা হয়তো আদার প্রফেশনে বেটার ক্যাপাবল। তা আমাদের কিন্তু চিন্তা হলো মানুষকে যথোপযুক্ত কাজ দেওয়া। একজন ব্যক্তি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ভালো নাও হতে পারে, সে হয়তো একজন ভালো প্রফেসর হিসেবে খুব ভালো হতে পারে। হ্যাঁ, তো একটা সোসাইটি কিন্তু শুধুমাত্র পার্টিকুলার জব নিয়ে না, ইটস এ ভেরিয়েশন। হ্যাঁ, প্লাম পুডিং মডেলের মতো সবকিছুই লাগে। তো আমরা ফিল করি যে মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের যেই অর্গানোগ্রাম আছে, সেই অর্গানোগ্রামে মেল পার্সন বেটার কোয়ালিফাইড, ফিমেল পার্সন হলো সার্ভিস সেক্টরে বেটার কোয়ালিফাইড। সেই জন্য ভাই আপনি দেখবেন আপনারা জামাত ইসলামী অ্যাজ এ পলিটিক্যাল পার্টি জুলাই সনদের পক্ষে নাকি বিপক্ষে? শতভাগ আমরা পক্ষে। আমরা তো আপনি কি জানেন জুলাই সনদে কিন্তু লেখা আছে যে ইভেনচুয়ালি মেম্বার অফ পার্লামেন্ট 33% মেয়ে হইতেই হবে, 100টা সংরক্ষিত আসন মেয়েদের জন্য রাখতেই হবে। এগুলো হচ্ছে সনদে আছে। আপনি এখন বলেন, আপনি কি এখন সনদের পক্ষে নাকি বিপক্ষে? যদি সংরক্ষিত আসন এক জিনিস, আর হলো ইলেক্টেড পার্সন আর এক জিনিস। হ্যাঁ, 30 এটা একটা খুব কঠিন প্রশ্ন হয়ে গেছে আমার জন্য, কারণ আমার আসলে এই ব্যাপারে স্টাডি নাই। আমি আসলে আচ্ছা স্টাডি আচ্ছা নাই না থেকে আমি বলতে পারছি না উত্তরটা। হ্যাঁ, আচ্ছা, এটা এটা ছাড়াও ভাই আরো কিছু কনফিউশন আছে আমার জামাতকে নিয়ে। এটা হচ্ছে ভাই আমাদের ইকোনমি সিস্টেম। জামাত ইসলামী তো ভাই হয়তো বা ইন ফিউচার শরিয়া লর দিকে যাইতে চায় বা যাবে, একটা সময় পর্যায়ে যাবে। আম, সুদ ভিত্তিক ইকোনমির বিপক্ষে তো আমরা অবভিয়াসলি অ্যাজ এ মুসলিম। তো সুদ ভিত্তিক ইকোনমির বিপক্ষ হচ্ছে আপনার, বা বিপরীতে জামাতের অনেকে বলেন জাকাত ভিত্তিক ইকোনমির কথা। তো আপনার কাছে কি মনে হয় যে এটা সাস্টেনেবল বাংলাদেশের মতো গরিব দেশে, যেখানে খুব বেশি মানুষ ধনী নাই, এবং সো তাদের সম্পদের পোর্শন নিয়ে আপনি গরিবদের জন্য কাজ করবেন,
এটা কি সাস্টেইনেবল নাকি, বা এটা নিয়ে কোনো ডেটা আছে নাকি আপনাদের কাছে, বা এটা কি এখন আসলেই আপনার জাকাত ভিত্তিক ইকোনমি এখন করবেন না? ওকে, এটা এটা একটা প্রথম দায়িত্ব। যদি আমাদের কোরআনে বলা আছে যে তোমাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, প্রথম কাজ হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। রাষ্ট্রের দায়িত্ব যাকাত আদায় করা। এটা আমাদের কোর ভ্যালুস। এখন জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসার পরই ট্রেডিশনাল ইকোনমি থেকে চট করে যাকাত বা আহ, ওই কি বলে ইসলাম ইকোনমি চলে যাবে কিনা। জামাত ইসলামী অলরেডি, আমির কিছুদিন আগে গত 2-3 দিন আগে মনে হয় ক্লিয়ার করেছে যে এই মুহূর্তে আমাদের শরিয়া আইন সম্পর্কিত কোনো বিষয়ে আমাদের কোনো বাস্তবায়নের চিন্তা ভাবনা নাই। হুম। পিপল ডিমান্ড, পিপল ডিমান্ডস হলো যে, যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ অনেক পুরাতন ব্যাংক, দীর্ঘদিন ধরে তারা মুনাফা ভিত্তিক ব্যাংকিং চালু করে যাচ্ছে। ইসলামী ব্যাংক যে অর্থনৈতিক মডেল দাঁড় করাইছে, এটা কিন্তু অন্যান্য ব্যাংকও কিন্তু গ্রহণ করেছে। এখন প্রায় ম্যাক্সিমাম ব্যাংকগুলোরে কিন্তু কি আছে, ইসলামী ব্যাংক। যেমন আমি যেমন ট্রাস্ট ব্যাংক, আমাদের নৌবাহিনীর বেতন হচ্ছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট এর অর্থনীতিটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু কি আছে, জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, তাই না? এবং মানুষ প্রেফার করে। দ্বিতীয় নাম্বার হলো যে জাকাত ভিত্তিক অর্থনীতি এবং জাকাত দেওয়ার যে আমাদের ই করা, মানে এটাকে রাষ্ট্রীয় ভাবে নিয়ে আসা, সেই জায়গায় আমার মনে হয় ইট উইল টেক টাইম। কারণ আমাদের দেশে আসলে ধর্ম, আপনাদের সাথে বাকি যারা অ্যালায়েন্স করলো, টোটাল তো 11টা দল, তো এর মধ্যে তো কেউ কেউ এখনই চায় ইসলামিক শাসন ব্যবস্থা। তো ওদের সাথে জামাতের নেগোসিয়েশনটা কিভাবে হচ্ছে? মানে জামাত এখন চায় না, বাট ওরা তো এখনই চায়, তাইলে কেমনে কি হবে? তাহলে আমি তাদের নেগোসিয়েশন ম্যানিফেস্টো আমি জানি না। তারা আপনি নিশ্চয়ই বললেন চরমোনাইয়ের কথা, চরমোনাই আলাদা হয়ে যেতে চাচ্ছে জামাত থেকে। চরমোনাই আলাদা হয়ে গেছে, কিন্তু মামুনুল হকদের দল বা আদার্স অ্যালাইস তারা কি আসলে এই মুহূর্তে ইসলামী শরিয়া আইন চায় কিনা, আমি কোনো বিরূপ মন্তব্য শুনে, ইভেন তো জামাত ইসলামীর আমিরের বক্তব্যের পরে তাদের কোনো প্রতিক্রিয়াও দেখা যায় নাই। হ্যাঁ, হুম। আলটিমেটলি তারা কিন্তু এটা মেনে নিয়েছে বলে মনে হয়। আচ্ছা আমি আচ্ছা জানি না আচ্ছা। সজীব ভাইয়ের কাছে কোনো ডাটা আছে কিনা। সজীব ভাই, আপনার কাছে তাহলে আমার প্রশ্ন, ইসলামিক শাসন ব্যবস্থা করার জন্য আপনার মেইন কনসার্ন হওয়া উচিত ইকোনমি, কারণ ইকোনমিতে যেহেতু আপনি সুদ রাখতেছেন না, টোটাল জিনিসটা হইতে হবে আপনার সেলফ সাস্টেইনেবল। আপনার দেশের সম্পদ দিয়ে আপনি আপনার জনগণকে খাওয়াইতে পারতে হবে, কারণ আপনি কোনো লোন নিতে পারবেন না। বাংলাদেশের জন্য কি এটা পসিবল? সৌদি আরবের জন্য হয়তো বা পসিবল, বাট আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে এটা আপনি কিভাবে দেখেন এটারে? আসলে দেখেন, এখন আমাদের যেই ইকোনমিক সিস্টেমে আমরা থাকি, এটা তো আসলে বিচ্ছিন্ন কোনো সিস্টেম না যে আপনি আপনার দেশে বা আপনার গোত্রের মধ্যে একটা সিস্টেম চালু করলেন, সেটা দিয়ে আপনি চলতেছেন। আপনি এখানে বাংলাদেশে বসে আজকে ইউএস এর সাথে আপনি কনস্ট্যান্টলি ডিল করতে হচ্ছে, আপনার সারা ওয়ার্ল্ড ইকোনমির সাথে আপনি কানেক্টেড। সো ওয়ার্ল্ড ইকোনমি যে সিস্টেমে চলে, আপনাকে তো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন গুলোর ক্ষেত্রে সেই সিস্টেমকেই ফলো করতে হবে বা সেই সিস্টেমেই আপনার ট্রানজাকশন গুলো করতে হবে। এবং আপনি বাইরে থেকে ধরেন যে আপনি দেশের জন্য যদি লোন নেন লং রানে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, তো সেগুলোর যে সুদ ব্যবস্থা, সেটা তো আপনার ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ব্যবস্থা ফলো করে হবে না, সেটা তাদের সিস্টেমই হবে। এবং তাদের কাছ থেকে যদি আপনি টাকা চান, সহায়তা চান, সেটা ফলো করেই আপনাকে লোনটা নিতে হবে। তো আমি মনে করি আসলে এগুলো আহ, অনেকাংশেই আসলে মানুষের যে ইমোশন, ধর্ম তো আসলে মানুষের ভাই, মধ্যে খুব বড় ইমোশনের জায়গা। তো ইসলামে যদি আপনার এটা, ইসলামে যদি ভাই আপনার সুদটা যদি একেবারেই হারাম হয়, যেটা একেবারেই হারাম ইসলামে যতদূর আমি জানি, ইসলামিক দেশগুলো তেল ওপেক আছে, বাট ইসলামিক দেশগুলো নিজেরা কেন একটা ফান্ড ক্রিয়েট করলো না যেটা দিয়ে তারা গরিব ইসলামিক রাষ্ট্রগুলোকে হেল্প করবে উইদাউট এনি ইন্টারেস্ট, যেন সেই দেশগুলো চলতে পারে সুদ সেটার ছাড়া? উদাহরণ আরো এটা কেন অনেক করলো আছে। না? মানে ওপেক তো ধরেন যে আপনার সেই ওরা পিছনে 73-তে যাওয়া লাগে। আপনি যদি গত বছর গাজার গণহত্যাই দেখেন, এই যে ইসরায়েল মনে করেন হাজার হাজার মানুষ মারলো পাখির মতো, মুসলিম বিশ্বগুলোর আমরা কি রিয়াকশন দেখছি। আপনি সৌদি আরব বলেন, আপনি কাতার বলেন, বাহরাইন বলেন, অথচ একই সময়ে কিন্তু ওদের দেশে ইউএস এর সাথে ডিলিংস হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে, সবই হচ্ছে। ওদের দেশের যে আমির তারা আমেরিকাতে যাচ্ছে, আমেরিকার লোক এখানে আসতেছে, সবই চলতেছে, কিন্তু গাজা নিয়ে কোনো কথা নাই। তো ইসলামিক দেশগুলার আসলে ঐক্য কতখানি, এটা আমি মনে করি যে যে কোনো সচেতন লোকই এখন জানে সেটা।
এবং এই সৌদি আরবও এতদিন ইসলামের ত্রাণকর্তা হিসেবে সারা বিশ্বে ইসলামিক কি আচরণ হওয়া উচিত সেটা তারা এতদিন বলছে। এখন যখন তারা দেখছে যে না, তারা তেল নির্ভর অর্থনীতি থেকে একটু ট্যুরিজম নির্ভর অর্থনীতির দিকে যাবে বা একটু ডাইভার্সিফাই করবে, তখনই তারা তাদের, আমরা দেখলাম যে সেখানে মদ উন্মুক্ত, সেখানে মেয়েরা গাড়ি চালাতে পারবে, এবং আপনি দেখবেন যে যত দিন যাবে আসলে তারা আরো বেশি ওয়েস্টার্নাইজ করবে তাদের নিজেদের। তো আলটিমেটলি আপনি নিউ লিবারাল ইকোনমিক মডেলেই ঢুকতেছেন। তো প্রবলেম যেটা হচ্ছে ইসলামী ব্যাংকগুলো বা ইসলামিক অর্থনীতিগুলো নিয়ে যেটা বিষয়, যে যেটা বললাম সেটা আসলে সম্ভব না, আপনি এককভাবে বিচ্ছিন্নভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না, বা পারলেও আপনাকে হয়তো বা শুধু আপনার দেশের মধ্যে একরকম ব্যবস্থা চালু রাখতে হবে, বাট বহির্বিশ্বের সাথে আপনি যখন লেনদেন করবেন তখন আবার ভিন্নভাবে করতে হবে। আর ইসলামী ব্যাংকগুলোর বিষয়ে একটা কথা শুধু আমি বলতে চাই, সেটা হচ্ছে আকবর আলী খানের একটা বই থেকে রেফারেন্স নিয়ে, যে পাকিস্তান ইসলামী ব্যাংক, মানে ইসলামী ব্যাংকের শাখা তো অনেক দেশেই আছে বাংলাদেশের মতো, পাকিস্তান ইসলামী ব্যাংকের একটা স্পেসিফিক রেফারেন্স, যে ওরা তো এরকম শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার কথা বলে, যেখানে সুদ না, তারা রিস্ক শেয়ার করবে। ওখানে বেশ কয়েক রকম প্যাকেজ আছে, মুদারাবা আরো এরকম বেশ কয়েকটা নামে, যে কয়েকটা আপনি রিস্ক শেয়ার করবেন, কয়েকটা আপনি ইনভেস্ট করলে, আপনি যদি যে আপনার লোন গ্রহীতা সে যদি ইনভেস্টমেন্ট কোনো কারণে ফেল করে তার কাছ থেকে, তাহলে এটা দুজনেরই লস, আপনি তার কাছে আর টাকা ক্লেম করবেন না। কিন্তু সমস্যা হচ্ছে মানে প্রকৃত ইসলাম সমর্থিত যেই ইসলামী ব্যাংকেও গেছি, তো সেখানে গিয়ে আমার কাছে খুব আহামরি কোনো পার্থক্য মনে হয় নাই, যে তারাও চেক বই দিচ্ছে, তারাও ইন্টারেস্টই নিচ্ছে ওই সুদের এগেনস্টে, এবং মোটামুটি যেই ব্যাংকিং করার জন্য যেটা লাগে সবই তারা করতেছে। কিন্তু তারা ইসলামিক মানুষের, ব্যাংকগুলো বোধহয় এটাকে রিবা বলে সুদের জায়গায়, মানে হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট হয়তো সেমই, অন্য নামটা একটু নাম ইসলামিক আর আছে, কি। কিন্তু আপনি ব্যাংকিংই যখন বলবেন তখন আসলে আপনার ট্র্যাডিশনাল ব্যাংকিং এর অনেকগুলা মেকানিজমই আপনাকে ফলো করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনি তো বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফলো করেই করতেছেন, সুতরাং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আসলে আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান বাস্তবতায় সম্ভব না, যেহেতু আপনি সারা বিশ্বের সাথে আসলে ডলারেই ট্রানজেকশনটা করবেন। সুতরাং এখানে আপনি ভিন্ন রকম কোনো অর্থনৈতিক ব্যবস্থা চালু করলেও সেটা সাস্টেনেবল হবে কিনা, বা দেশের অগ্রগতি বা গ্রোথের জন্য আসলে ভূমিকা রাখবে কিনা, এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, যদিও আমি অর্থনীতি বিষয়ে এছাড়া পূর্ণ জ্ঞান রাখি না। এছাড়া ভাই আপনি যদি দেখেন যে রিসেন্টলি 5টা ইসলামিক ব্যাংক একসাথে মার্জ হয়ে হইল সম্মিলিত ইসলামিক ব্যাংক। এই 5টা ব্যাংক মার্জ হয়েছে কারণ তাদের অ্যাসেট তাদের লায়াবিলিটি থেকে কমে গেছে, তার মানে তারা দেউলিয়া। গভর্নমেন্ট বাধ্য হয়েছে পাবলিক মানি দিয়ে সেই ব্যাংকগুলোকে কিনে ফেলতে। এটা এখন স্টেট ব্যাংক কিন্তু, এবং যে মানুষগুলো ওই ব্যাংকে টাকা রাখছিল তারা এখন ওই ব্যাংক, তাদেরকে ওই ব্যাংকে শেয়ার দিয়ে দেওয়া হয়েছে। না মানে মানে এরকম বাংলাদেশের একটা হজবরল প্রেক্ষিতে আপনি অবস্থা যদি দেশের দেখেন ইসলামী যে ব্যাংকগুলোতে। ইসলামী সিআরআর এসএলআর, আপনি জানেন যে আপনার বাংলাদেশ ব্যাংকে যে একটা হ্যাঁ, রিজার্ভ রাখতে হয় যে কোনো ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে, ইসলামীর জন্য সেটা বোধহয় এটা একটু ট্র্যাডিশনাল কম, ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংকেরটা সিগনিফিকেন্টলি কম, প্রায় একটু প্রায় কম। 6-6.5% কম। তো হুম। আপনি দেখবেন যে যেই ব্যাংকগুলো দুর্বল, যে যেমন স্ট্যান্ডার্ড ব্যাংক নামে একটা ব্যাংক আছে, সেটা একটা ট্র্যাডিশনাল ব্যাংক ছিল আগে, এখন তারাও ইসলামী ব্যাংক হয়ে গেছে। তারপরে এক্সিম ব্যাংক, মানে এই ধরনের ব্যাংকগুলোর যারা ফাউন্ডার তাদের এনআরবি। যদি প্রোফাইল দেখেন, দুনিয়ার চোর বাটপার এরা হচ্ছে এইসব ব্যাংকের ফাউন্ডার, কিন্তু তাদের ব্যাংক আবার হচ্ছে ইসলামী ব্যাংক। তো যাই হোক, এই নিয়ে আসলে আমি আমি ভাই একটা গল্প বলি। আমি এনআরবি ব্যাংকের এমপিও তে চাকরি পাইছিলাম বাংলাদেশে যখন ছিলাম। ওইটা ছিল আমার ফার্স্ট চাকরি, আমি জয়েন করি নাই যদিও। আচ্ছা আচ্ছা, সেই ব্যাংক কিছুদিন পর হয়ে গেল এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক। এই ইউনিয়ন ব্যাংক আমাদের মানে এরশাদ সাহেবের ব্যাংক, সেটাও নাকি ইসলামী ব্যাংক। তো যাই হোক, মানে হ্যাঁ, এরকম ইসলামটাকে আসলে বাংলাদেশে ব্যবহার করা হয় যে আপনার বিভিন্ন রকম আনডিউ অ্যাডভান্টেজের ক্ষেত্রে, এবং ধর্মের ক্ষেত্রে, মানে রাজনীতির ক্ষেত্রেও আমরা দেখলাম যে জামাতে ইসলামের এই যে ব্যারিস্টার শাহরিয়ার, উনি কয়েকদিন আগে বলতেছিলেন একটা জনসভায় যে জান্নাতের টিকিট পেতে হবে, যদি জামাত ইসলামীকে ভোট দেওয়া হয় তাহলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে না। তো তার মানে এটা কিন্তু একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট, যে আপনি জামাতকে যদি ভোট না দেন, যে জান্নাতে না গেলে আপনি কই যাবেন, এটা তো বাইনারি সিস্টেম, জাহান্নামে যেতে হবে। তো তার মানে আপনি যদি জামাতকে ভোট না দিলে জাহান্নামে যেতে হয়, তো এটা কত বড় একটা কথা আপনি চিন্তা করেন। এবং এই কথার এগেনস্টে আমাদের ওরকম কোনো ভাই এটা প্রোটেস্টও কিন্তু আসে নাই। এখন আজকে দেখেন ইসলামী আন্দোলন জামাত থেকে বের হয়ে গেল, জোট থেকে। এখন ও যদি একই ক্লেম করে যে না, আমাকেও ভোট না দিলে তোমরা জাহান্নামে যাবে, তাহলে আমরা যাব কোথায়? আমি তো একই সাথে জামাত আর ইসলামী আন্দোলনকে ভোট দিতে পারবো না, তাহলে আমি জান্নাত কোথায় কি যাব? ভাই 7টা না 7টা আছে তো বোধহয়, হ্যাঁ, সমস্যা নাই।
না না জান্নাত টোটাল 7টা আছে কিন্তু, না সেটা হোক সাতটা, এক এক কিন্তু জান্নাত কথা এক এক হচ্ছে যে আমি জান্নাত। ভোটটা তাহলে দিব কাকে? আমি ইসলামী আন্দোলনকে দিব নাকি এখন কালকে যদি জামাতের এখান থেকে আরো একজন গিয়ে বলে যে একই কথা যে না আমাকেও ভোট না দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না? এই যে আমি ধর্মকে আপনি পুঁজি করে, ধর্ম হচ্ছে গিয়ে মানুষের একটা স্পিরিচুয়াল বিষয়, যেটা আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড ফিল করার একটা বিষয়, কিন্তু সেটাকে আপনি ব্যবহার করতেছেন আপনার মানে দৈনন্দিন এবং আপনার বাস্তবিক ম্যাটেরিয়াল ইন্টারেস্টের জন্য। আপনি রাজনীতি করে দেশের ক্ষমতায় যেতে চান, এটার জন্য আপনি মিনস হিসাবে ইউজ করতেছেন ধর্মকে, আপনি ইসলামকে ব্যবহার করতেছেন। তো এইটা আমি মনে করি যে খুবই, আসলে আপনার যদি নিজস্ব কোনো এটা ক্যালিবার না থাকে, নিজস্ব কোনো মানুষকে প্রমিস করার মতো কোনো প্রমিজিং স্টেটমেন্ট না থাকে, শুধুমাত্র তখনই আপনি এরকম ইসলাম বা ধর্মকে নিয়ে এসে সেটাকে ব্যবহার করে আপনি রাজনীতি করতে চাবেন। এতটুকুই আমার আমার মনে কাছে হয়। মনে হয় জামাত ইসলামী যারা সাপোর্ট করেন তারা এটা একটু অন্যভাবে দেখেন, যেটা হাসান ভাই বলবে এখনই। হাসান ভাই আপনার কাছে একটু আসি এটা নিয়ে। আম, এটা কিন্তু ভাই ছোটবেলা থেকে শুনে আসতেছি যে কবরে বা কেয়ামতের আগে 73টা দল হবে ইসলামিক, এর মধ্যে মাত্র একটা দল যাবে বেহেশতে, বাকি এরা যাবে না। এবং ওই দলটা হচ্ছে জামাত ইসলামী। এটা কিন্তু এমন না যে শাহরিয়ার কবি কিছুদিন আগে বলছে, এটা কিন্তু আমি ছোটবেলা থেকেই শুনে আসতেছি সবার কাছে যারা জামাত সাপোর্ট করে। তো এটা কি আপনি জানতেন নাকি এই জিনিসটা, নাকি আপনিও নতুন জানলেন শাহরিয়ার ভাইয়ের মতো? না, না, আমি এটা অনেক আগে, আমি এটা ছোটবেলা থেকে জানি। এটা একটা খুবই এই, মানে কন্ট্রোভার্সিয়াল একটা আর্গুমেন্ট যে জামাত ইসলামীকে ভোট দিলে জান্নাতে যাওয়া কনফার্ম। এটা ঠিক না, যিনি বলেছেন তিনি ভুল বলেছেন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে না, বরং দৈনন্দিন জীবনে ধর্মের প্রয়োগ চায়। এখন প্রশ্নটা হলো যে এই যে আমি আবার আসি যে শরিয়া আইন এবং হলো সামাজিক মূল্যবোধ, এই দুইটার মধ্যে আসলে আমাদের তফাৎটা কোন জায়গায়? আসলে একটা রাষ্ট্রের যে ধরনের আইনগুলো রয়েছে, সবগুলো আইনেই আমাদের ধর্ম থেকেই উৎসারিত। যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি, পাকিস্তান সরকারও মুসলিম আইন করেছে, বাংলাদেশ সরকারও এসেও মুসলিম আইনই করেছে। খুব বেশি কিন্তু এগেইনস্ট দা শরিয়া নাই। এগেইনস্ট দা শরিয়া আছে যেগুলো, সেগুলো হলো খুবই মাইনর, এবং সেগুলা ইমপ্লিমেন্ট করতে গেলে দেশকে আরো ডেভেলপ হইতে হবে। সেটা সময়ের অনেক দূরে, এই মুহূর্তে না। এখন আসি যে এই যে যে জান্নাত কনফার্ম বা ধর্মের 73 দল ইত্যাদি ইত্যাদি, আমাদের দেশে আসলে আহ, যদি আমরা বলি ইসলামের ধর্মের যে জ্ঞান, এই জ্ঞানটা আসলে নানান সোর্স থেকে আমাদের সমাজে আমরা এটা কি করি, ইনকর্পোরেট করি। যেমন আমাদের ন্যাশনাল কারিকুলাম একটা আমাদেরকে পড়ায়, আলিয়া কারিকুলাম একটা পড়ায়, কওমি একটা পড়ায়, পীর একটা পড়ায়। তো নানান রকমের কারণে সবাই সবার জীবন দর্শনে কিন্তু সঠিক বলেই মনে করে। হ্যাঁ, এখন আমি আসলে আমজনতা, আমি আসলে কোনটা কে ফলো করব বা কি করব, এই জায়গাটায় আমাদের ডেভেলপ করতে আমাদের আরেকটু সময় লাগবে। কিরকম? আমি কয়েকদিন ধরে ফেসবুকে দেখতেছিলাম, কওমির ভিতরে একটা ভালো আলেম, ওসামা কি যেন পুরো নাম জানি না, সে লিখতেছিল যে কওমি আলেমরা, তারা রাজনীতি বোঝে না, তারা বিশ্ব বোঝে না, বিশ্ব অর্থনীতি বোঝে না, কোনো ক্যাসাল ম্যাসাল কিছু বোঝে না। ওয়াজের মাঠে 2-3 লাখ লোকের সামনে গিয়া মানুষ কাদায় ফেলায় আর মনে করে তারা হলো দেশ চালানোর জন্য উপযোগী। সে বলতেছে, ভাই দেশ এত সোজা জিনিস না, দেশ চালাইতে হলে কি লাগে সেটা যারা চালায় তারা জানে। তো এবং সে যেটা বলতেছিল যে কওমি মাদ্রাসার হুজুরদের এই যে পরনির্ভরশীলতা, জাকাতের উপর নির্ভর করে, দানের উপর নির্ভর করে তাদেরকে যে তারা পঙ্গু হয়ে থাকে, এই থেকে বেরিয়ে এসে তাদেরকে আধুনিক শিক্ষা কম্বিনেশন প্রয়োজন। সেগুলো হচ্ছে সায়েন্স পড়তে হবে, বিজনেস পড়তে হবে, হ্যাঁ, টেকনোলজি পড়তে হবে। তা, আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন, যদি আমরা ওই জায়গায় নিয়ে আসতে পারি যে একটা ছেলে ধর্ম যেমন জানবে, থিওলজি যেমন জানবে, টেকনোলজি সেরকম জানবে, দুইটার কম্বিনেশন যদি আমাদের নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই যে জান্নাত যারা বিক্রি করতে পারে তাদের ব্যবসা কমে আসবে। হ্যাঁ,
তো এই মুহূর্তে কিন্তু চট করে কমানো সম্ভব না। আমার বিশ্বাস ভবিষ্যতে এটা কমে আসবে, মানুষ সত্যিকারের ইসলাম জানতে পারবে, তখন এই ইসলামী ট্যাগিং এর রাজনীতিটাও কমে আসবে। অলরেডি কিন্তু ও, জামাত ইসলামী ফান্ডামেন্টাল থেকে অনেক সরে আসছে, তারা শরিয়া আইনই চায় না, অথচ আমিও শুনছি তারা শরিয়া আইন চায়, তাই না? আহ, আহ, এখনই তারা জাকাত ভিত্তিক অর্থনীতি চায় না, অথচ জামাত এটাই ইসলামী হচ্ছে কি ন্যায়। ভাই একটু মানে এনসিপির সাথে মিশে টিশে একটু সেকুলার হয়ে গেল নাকি? মানে একটু মনে হচ্ছে যেন। না, না, বিষয়টা হলো জামাত ইসলামী এরকমই ছিল, এরকমই ছিল, কিন্তু কোশ্চেনটা হলো মানুষ জামাত ইসলামীকে ওইভাবে উপস্থাপন করেছে, মানে মিডিয়া মিডিয়া এন্ড আমাদের কিছু হইতে পারে, আমাদের কিছু অ্যাক্টিভিস্ট হইতে পারে, ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মতো কিছু লোক হতে পারে, কিন্তু সে শুধু জামাতের নেতা না, সে তো আমিরও জামাত না। আমাদের জামাতের আমির কি বলছে সেটাই হলো মেইন। ব্যারিস্টার স্যার, আমি লেফটেন্যান্ট হাসান কি বললাম, এটা ভ্যালুলেস, কারণ আমি জামাতের কেউ না, সাপোর্টার। আচ্ছা, কিন্তু ভাই আপনি সাপোর্টার হইলো, আপনি আপনার কাছ থেকে আমি শুনছিলাম যে একজন যদি জামাতের মানে নিচের লেভেলের একটা কর্মী, লোয়ার টায়ারের একটা কর্মীও যদি চায় যে আপার আপার লেয়ারে সে একটা মেসেজ পৌঁছাবে, এটা নাকি পসিবল জামাত ইসলামীতে, যেটা অন্য কোনো দলে পসিবল না। আপনি এটা বলছিলেন আমাদেরকে। হ্যাঁ, সেটা 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 সম্ভব, সেটা মানে সম্ভব। আপনি চাইলে আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন সবার সাথে। হ্যাঁ, সেটা আচ্ছা আমি বলতে পারবো, এবং এবং আচ্ছা আমাদের দল এটা অ্যাকনোলেজ করবে যে আচ্ছা। হ্যাঁ, পয়েন্টটা নেওয়া হলো, এবং এমনও হতে পারে যে আমার পয়েন্টটা তাদের মজলিসে শুরায় আলোচনাও হতে পারে। ইটস পসিবল, এটা হয়, এটা শাহরিয়ার আমরা ভাই, শিবিরে সবসময় করেছি। আচ্ছা শাহরিয়ার ভাই আপনার কাছে প্রশ্ন। মানে যে লাস্ট 1.5 বছরে আমরা মব কালচার দেখলাম, আপনার কাছে কি মনে হয় যে এটা ইন ফিউচার বাড়তে পারে যদি জামাত ইসলামী গভর্নমেন্টে আসে? আহ, না, টেকনিক্যালি ওরা গভর্নমেন্টে আসলে তো আর মব করার কিছু নাই, কারণ যেহেতু ওরা নিজেরাই সরকারে আছে, তাহলে আর মব কার বিরুদ্ধে করবে? মানে এটা আবার একটু ইঙ্গিতপূর্ণ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে জামাতে ইসলামী সব মব করছে এতদিন। বিষয়টা আসলে তা না না, না। না, এইটা আসলে মানে মব যারা করে এটা সেন্টিমেন্ট, টুপি পরি, তার মানে আসলে আমার রাইট আছে আমি আপনাকে যা খুশি তাই করতে পারি, যেহেতু আপনি দাড়ি টুপি পরেন না বা আমার জীবনযাত্রা মেনটেন করেন না, আমরা 10 জন দল ভেদে এসে আপনাকে যদি মারি আপনি কিছু বলতে পারবেন না। এটা হচ্ছে মানে বর্তমান বাংলাদেশের এক ধরনের অলিখিত নিয়ম আপনি বলতে পারেন। তো এইটার মানে মনস্তত্ত্বটা আমার কাছে মনে হয় যে মব যারা করে এরা অধিকাংশই মানে এই লেবাসধারী যারা, তারা অধিকাংশই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত, বা অনেকে আসলে অল্প একটু পড়াশোনা করছে বা মাদ্রাসায় হয়তো বা কয়েক ক্লাস পরে আর পড়াশোনা করতে পারেনি। তো তাদের জীবনে দেখা যায় যে তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বা সাংস্কৃতিকভাবে কোনোভাবেই আসলে তারা সমাজে কোনো গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে পারে নাই। এবং আমরা দেখি যে মাদ্রাসার একটা বড় অংশ, যারা আসলে একটা অংশ অবশ্যই এখন ইউনিভার্সিটিগুলোতে পড়তেছে, বাট তাদের যদি মেজরিটি আমরা চিন্তা করি, তারা আসলে ওরকম আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে ঢুকতে পারতেছে না। তারা ইসলামিক হয়তোবা মসজিদে কিছু কাজ করতেছে, আপনার বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতেছে। রিসেন্টলি আমরা অনেক দেখি যে হানি নাটস, খেজুর, এগুলোর ব্যবসায়ও হচ্ছে গিয়ে মাদ্রাসার অনেক ছেলে পেলে আসতেছে। তো আমার মূল পয়েন্ট হচ্ছে যে তারা সমাজে ওরকম তাদের যে অবস্থানটা, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থানটা ক্রিয়েট করতে পারে না, এবং না পারার কারণে তাদের ক্ষোভটা হচ্ছে যে আসলে আমাদের ইসলামিক জীবনযাত্রায় আমরা বিশ্বাস করি বলেই এই যে অন ইসলামিক যে শক্তিগুলো আছে, প্রথম আলো, ডেইলি স্টারের মতো, এরাই আসলে আমাদের আজকের এই দুরবস্থার জন্য দায়ী। আমরা যে কোথাও কোনো গ্রহণযোগ্যতা পাচ্ছি না, এর জন্য এই ছায়ানট, উদীচির মতো যারা, এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা তো আছেই। তো শেখ হাসিনারে তো বিদায় করা হয়েছে, তো এগুলারে কি করা যায়, তো এগুলাকেও আমরা ইয়ে করি। তো মূলত আসলে তাদের নিজস্ব যে অক্ষমতা বা দুর্বলতা, সেই দুর্বলতাকে ঢাকার জন্য বা সেই দুর্বলতাকে কোনোভাবে কি বলবো যে সার্কামভেন্ট করার একটা ওয়ে হিসেবে তারা আসলে এই মব ইয়েটাকে বেছে নিচ্ছে, এবং তারা দেখতেছে যে এখন এমন একটা সময় তারা যদি এই পাওয়ারটা প্র্যাকটিস করে, তাহলে আসলে ওদের তেমন কোনো একটা কনসিকুয়েন্স ফেস করতে হচ্ছে না। সুতরাং তারা তাদের এতদিনের যে অবদমিত যে আকাঙ্ক্ষা ছিল বা সমাজে তাদের না পাওয়ার যেই, এটা অবশ্যই আমি তাদের একক ব্যর্থতা বলবো না, আমাদের সোসাইটির সকল স্তরের মানুষেরই ব্যর্থতা আছে।
কারণ তারা তো আমাদের দেশের এটা নাগরিক। এই যে আজকে একটা লোক শুধুমাত্র আরবিতে কয়েকটা মানে কথা বলা ছাড়া তার কোনো অ্যানালাইসিস দক্ষতা নাই, সে মানে বাইরের কোনো দেশের সাথে ভিন্ন ভাষায় কমিউনিকেট করতে পারে না, সে লজিক্যালি কিছু ভাবতে পারে না, এত সংকীর্ণ যে হয়ে গেছে, এর পিছনে দায় কিন্তু আমার আপনারও আছে কোনো না কোনো ভাবে। মানে আমরা শুধুমাত্র ওদের উপর চাপাই দিতে পারি না যে মানে শুধুমাত্র এরা পড়াশোনা করে নাই, তারা মাদ্রাসাতে পড়ছে এই কারণে তারা অক্ষম বা ইনকেপেবল, এটা আসলে বলাটা ঠিক না, এটা সবারই দায় আছে। কিন্তু আপনার যে প্রশ্নটা ছিল যে মব কালচার, এর পিছনে একটা বড় আমি কারণ হিসেবে এটাই দেখি যে তাদের এতদিনের যেই দুর্বলতা। তারা দানবীর থেকে, যার কারণে একটা গরিব ছেলে তার থাকা পড়ার নিশ্চয়তা, তার পড়াশোনার নিশ্চয়তা অ্যাটলিস্ট একটা মাদ্রাসা দিচ্ছে, যেটা প্রাইমারি স্কুল দিতে পারতেছে না, যদিও প্রাইমারি স্কুলে পড়াশোনা ফ্রি, বাট তার থাকা খাওয়াটা তো ফ্রি না। এই জন্য তারা হচ্ছে অনেক স্টুডেন্টস পাচ্ছে জাস্ট বিকজ তার ইকোনমিক অবস্থাটা ভালো না। এবং এই ছেলেগুলার এই মাদ্রাসার লেখাপড়ার কোয়ালিটি কি, এটা কিন্তু কন্ট্রোল না, কিন্তু তাদের কিন্তু আপনার এই একাডেমিক কারিকুলাম কোনো মানে স্ট্যান্ডার্ড কিন্তু সেট করা না। এটা হাসান ভাই ভালো বলতে পারবেন, না, মানে সেটা স্পেশালি হচ্ছে আপনার ছোটবেলায়। কমির ক্ষেত্রে কন্ট্রোল না, এমনি আলিয়া মাদ্রাসা যেগুলো সেগুলো তো আমাদের মাদ্রাসা বোর্ডের আন্ডারেই তারা পড়াশোনা ওইটা করে। হ্যাঁ, ওগুলো ওইগুলো কমইগুলো তো হ্যাঁ। তো আপনার এই কারণে যেটা হয়েছে যে আপনার এই ছেলেপেলে গুলা যখন বড় হয়, একটা প্রপার এডুকেশন ছোটবেলায় না পাওয়ার কারণে তারা ওই জিনিসটা বড় হয়ে আর মেকআপ করতে পারে না, তারা আর মানে তারা মানে কি ক্যাচ পাচ্ছে এটা করতে কিন্তু পারে আমি না জানি বাকি না, সবার আমি আপনি ক্যাচ। কিন্তু জানি না যে কমির বাচ্চারা আসলে কি পড়তেছে, এটা কি আসলে প্রপার না ইমপ্রপার, সেটাও এক্স্যাক্টলি, আসলে আমাদের আইডিয়া নাই এখন আমি আমরা। একটু একটু অ্যাড বলেন করি। হ্যাঁ। আহ, সজীব ভাই, আমি কওমি মাদ্রাসায় পড়েছি। হুম, আচ্ছা আচ্ছা। আমি কওমি মাদ্রাসা, আমার ছোট ভাই কওমি মাদ্রাসা থেকে মাওলানা। আমার আপন আমার আমার আব্বার আপন মামাতো ভাই মুফতি, দুই তিনটাই আছে। আমি টুঙ্গিপাড়ায় দীর্ঘদিন ছিলাম, আমার এসএসসি, বিফোর এসএসসি। তো আমার একটা হলো যে আমাদের মেইন ব্যারিয়ারটা কোন জায়গায়? আমি মেইন স্ট্রিমের এডুকেটেড পিপল, আমি নামাজ পড়তে পারি না। আমি ফান্ডামেন্টাল যে ইসলামের, যে আমি একজন মুসলিম হিসেবে আমার কোরআন তেলাওয়াত জানা দরকার, আমার নিজের সূরাগুলো মুখস্থ থাকা দরকার, ইত্যাদি গুলো আমরা জানি না, আমরা ওদের উপর নির্ভরশীল। ওরা সেই জায়গায় একটা ফতোয়া দিয়ে দিল, আমি ভয় পেয়ে গেলাম। কারণ হলো আমি আজকে যে লেখাটা লিখছিলাম যে আমরা আসলে দৈনন্দিন এই অপরাধগুলো থেকে মুক্তি পাওয়ার আশা আমরা ওদের কাছে যাই, ওরা আমাকে এখানে আমার উপর সুপিরিয়রিটি দেখায়। দ্বিতীয় নাম্বার হলো ওদের অর্থনৈতিক জীবনযাত্রার জন্য আবার ওরা আমাদের উপর নির্ভরশীল। হুম, এক্স্যাক্টলি, জাকাত, আহ, হ্যাঁ, ধনী ব্যক্তি। whatever, দান, ওই যে যেটা তুমি কিছুক্ষণ আগে বললা যে দান, দানের মাধ্যমে গড়ে ওঠা কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা খুবই কম, এবং আলিয়া মাদ্রাসা স্টুডেন্টও খুবই কম। আমাদের এই মক কালচারে একটা বড় অংশ কামস ফ্রম কওমি ব্যাকগ্রাউন্ড। এখন প্রশ্নটা হলো যে আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে আমাদের শিক্ষা ব্যবস্থার যদি একটা পরিবর্তন হয়, সেটা হলো যে আমাদেরকে যদি আরবি শিক্ষা দেওয়া হয়, যাতে আমরা চলতে পারি ইনস্টিটিউশনালি, যাতে আমরা ওদের উপর নির্ভর করতে না হয়। তাহলে আমি কিন্তু আমার বাবার জানাজা আমি নিজেই পড়াবো, আমি কিন্তু ওই কওমি আলেমকে ডাকবো না যদি আমি পড়াইতে পারি। আমি তো হুম, পারছি না, সেই জন্যই ওকে ডাকতে হয়। ও আইসা একটা লেকচার দিয়ে দিল। আবার ও যখন দেখবে যে ওকে ডাকা হচ্ছে না, মেইন স্ট্রিম লোকরা ডাকছে না, তখন কি করবে? ও আবার কি করবে? ও আবার মেইন স্ট্রিম এডুকেশন শুরু করবে। হ্যাঁ, সার্ভাইভালের জন্য সে ইঞ্জিনিয়ারিং করবে, ম্যাথামেটিক্স করবে, হ্যাঁ, সায়েন্স করবে, সে চলে আসবে, সোসাইটিতে স্টাবিলিটি আসবে। আর এই মুহূর্তে যে কোনো না, এইটাই হলো আমাদের আজকের মানে চিত্র। সেজন্য বলবো যে আসলে মব মব যে হচ্ছে, মব হচ্ছে না, বরং মব করতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটার জন্য পুরোপুরি দায়ী হলো এই উপদেষ্টারা, প্রফেসর ইউনূস। সে কোনোভাবে এটা দায় এড়াইতে পারে না। ভাই কওমি এরপরে মাদ্রাসাগুলো স্ট্রাকচার করা কি খুব কঠিন কাজ হবে নাকি? কওমি মাদ্রাসা আমি পড়েছি। কওমি মাদ্রাসা আসলে আহ, মানে একটা উম, বোর্ডের আন্ডারে আনা বা এটা সিলেবাস সেট করে যদি দেওয়া? সরকার যদি চায় তাহলে অবশ্যই সম্ভব। এখন সরকার শিক্ষা ব্যবস্থায় কি ধরনের ফান্ডিং করবে,
হ্যাঁ, জেনারেল শিক্ষা, কওমি শিক্ষা, এটাকে ব্লেন্ডেড মিক্সচার করবে কিনা বা আলাদা রাখবে কিনা, এই বিষয়ে আমার মনে হয় সরকারের আহ, তবে আমার মনে হয় এটা নিয়ন্ত্রণ করা উচিত। আমি এইভাবে অনিয়ন্ত্রিত এডুকেশন চাই না, যেটা আমাদের ইকোনমিতে কোনো ইম্প্যাক্ট রাখে না। এটা ভাই খুবই স্ট্রেট কাট বললেন ভাই, এরকম শুনি নাই কারো থেকে, যারা স্পেশালি যারা কমি মাদ্রাসা থেকে পড়ে আসছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সজীব ভাই। আজকে আমরা 1 ঘন্টার কথা বলে প্রায় 1 ঘন্টা 40 মিনিট ছিলাম আজকের এই পডকাস্টে। শাহরিয়ার ভাই তো উনার তো আজকে সকালবেলা ছুটির দিন, সকালবেলা উনি আমাদের সাথে জয়েন করছেন। থ্যাংক ইউ ভাই বাংলাদেশ থেকে জয়েন করার জন্য। আর হাসান ভাই আর আমি একই শহরে থাকি, একটু দূরে বাসায় আর কি, আমাদের সমস্যা নাই। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে আমাদের ফ্রাইডে নাইট, কাল পরশু উইকেন্ড, তো আমাদের হচ্ছে এখন ফ্রি টাইম। কিন্তু আপনার জন্য একটু কষ্ট হয়ে গেছে, সরি ভাই। না বাট সমস্যা নাই। আর এমনি আপনারা তো সেফ, যদি কোনো consequence face করা লাগে তাহলে হয়তো বা আমাকে করা লাগবে। তো আশা করি যে এমন কিছু বলি নাই যেটার কারণে আসলে কনসিকুয়েন্স ফেস করা লাগবে। বাট এটাই মানে যেটা দুঃখ লাগে আর কি, যে আমাদের যেটা বলতেছিলাম যে এই মানুষগুলা ধরেন যে আমাদের যারা এই যে ইসলামিক লেবাস বা আমাদের ইসলামিক লাইফস্টাইল লিড করে, বা আমাদের ধর্মভিত্তিক রাজনীতির দিকে বা দেশটাকে একটা শরিয়া ভিত্তিক ইয়েতে নিয়ে যেতে চায়, তাদের থেকে কিন্তু আমরা খুব আলাদা কিছু না। মানে তাদের বিভিন্ন, কিন্তু মানে অন্তত এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে উনি কোনো এক্সট্রিম ভিউ ধারণ করেন না, বা আপনার সাথে মতে না মিললে আপনাকে জবাই করে ফেলতে হবে এই ধরনের মতাদর্শী উনি না। তো এরকম ওনাদের অনেকেই আছে যারা অনেক সফট, অনেক মানে সেন্ট্রিক, তাদের একটা অ্যালাইনমেন্ট আছে। বাট খুব ছোট একটা অংশ আছে যারা আসলে খুবই এক্সট্রিমিস্ট, এবং তারাই আসলে এই পুরা যে গোষ্ঠীটা আছে তাদেরকে আজকে এরকম, মানে আমরা যে তাদের যেভাবে দেখি, একটা নেগেটিভ একটা ইয়ে থাকে, কনোটেশন থাকে তাদের বিষয়ে কথা বলার ক্ষেত্রেও, এর পিছনে মেইনলি দায়ী হচ্ছে ওই ছোট গ্রুপটা যারা আসলে এক্সট্রিমিস্ট, এবং তাদের আসলে ভিন্ন ইন্টারেস্ট আছে কিন্তু তারা। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আর শাহরিয়ার আশা ভাই। করতেছি যে আপনার এই পডকাস্ট এটা সামনে আরো অনেক দূর আগায় যাবে, আর অনেক অডিয়েন্স রিচ চ্যানেল হবে। চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করেন ভাই। আমার এখন মনে হয় অবশ্যই 24টা অবশ্যই ভাই। 24টা ফলোয়ার আছে। আচ্ছা, আপনি লিংক দিয়ে রাখেন ভাই আমি গ্রুপে। এইভাবে হচ্ছে আমি এইভাবে অনেক মানুষকে দেখা দেখা হচ্ছে পডকাস্টের নামে আমার সাবস্ক্রাইবার গুলো বাড়াইতেছি আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি। না কোনো একটা পলিসিতে তো যাওয়া লাগে। ঠিক আছে। আচ্ছা এটা হাসান ভালো ভাই ভাই, উদ্যোগ। হাসান ভাই খুবই ধন্যবাদ ভাই আপনি আসার জন্য। আপনার স্টোরিটা কিন্তু আজকে শোনা হলো না, যে লাইক আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট রেকর্ড নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন চীনা ইউনিভার্সিটিতে, বাট লেকচারার হন নাই। আপনি নেভিতে জয়েন করে এখান থেকে খুব আর্লি রিটায়ারমেন্টে গেছেন। রিজন গুলা কি, বা আপনার লাইফের হিস্ট্রি গুলা কি, বা আপনি কাদের দ্বারা সাপ্রেস ছিলেন জীবনে, অন্য একটা পডকাস্টে ভাই আপনার গল্পগুলো শুনবো এইটা ইনশাল্লাহ। আপনি ইয়ে করতে অনেক পারতেছেন ভাই, দর্শকই মজা সত্যি পাবে। একটু মানে আমার তো এত ভালো রেজাল্ট না, বাট আমারও পরিচিত এরকম অনেকে আছে যারা এরকম বঞ্চিত, অধিকাংশ আওয়ামী আমলে, যে তারা ডিপার্টমেন্টের একদম আচ্ছা সবচেয়ে ডিজার্ভিং ক্যান্ডিডেট হয়েও টিচার হইতে পারে নাই। সো আপনি চাইলে এরকম 5-6 জনকে একসাথে করে তাদের এক্সপিরিয়েন্স গুলো একটা পডকাস্টে করতে পারেন। আমি মনে করি যে সেটা বেশ ইন্টারেস্টিং একটা ইয়ে হবে। আচ্ছা আমি যোগাযোগ করে দিতে পারবো। আচ্ছা ভাই, এটা খুবই ভালো হয় তাহলে আমার জন্য। ইনশাল্লাহ সামনে কোনো একটা এপিসোডে হাসান ভাই আপনি যদি একটু মানে কিছু বলে আজকে এপিসোডটা শেষ করে দেন। না, ধন্যবাদ সজীব ভাইকে। সজীব ভাইয়ের সাথে অনেক কথা বললাম। নতুন এনপি এর সে একজন ভালো শুভাকাঙ্ক্ষী। আমি জামাত ইসলামীর একজন শুভাকাঙ্ক্ষী। আমি বলতে চাই যে আসলে এনপিএ, জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বাংলাদেশকে ভালোবাসা 1 নাম্বার। 2 নাম্বার, আমি নিজে দুর্নীতি করব না, আমি দুর্নীতিতে কাউকে সহযোগিতা করব, এটা হলো 2 নাম্বার। 3, আমি রাষ্ট্রের আইন এবং আমার সামনে যদি কেউ বিধান লঙ্ঘন করে, তাহলে তাকে আমি মোটিভেশনের মাধ্যমে তাকে রাষ্ট্রের বিধানগুলো মেনে চলার উৎসাহিত করব। তাহলেই আমার দেশ যদি ভালো থাকে, আমাদের ভাই বিদেশে থাকতে ভালো লাগে না। আমাদের মা বাবা বাংলাদেশেই আছে, আমরাও দেশে আসতে চাই, কিন্তু আমাদের তো রুটি রুজির ব্যবস্থা করতে হবে। তো এই জন্যই বলছিলাম যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমার মনে হয় বাংলাদেশকে আসলে সবাই মিলেই শাসন করা উচিত, এবং সবাই মিলেই বাংলাদেশকে গড়া উচিত। এতটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। ভাই সালাম আলাইকুম। ভাই আপনারা কিন্তু